প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল মুস্কান ভয়েসে। আজকের গল্পের শিরোনাম আংটির বাক্স আর মায়ের নোটবুক। প্রেমিকার ছলনায় ভাঙা বিশ্বাস। এক সফল ব্যবসায়ী তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে দেখেন তার প্রেমিকা তার মাকে অপমান করছে। একটা আংটি যা সে ৭ মাস ধরে বাঁচিয়ে রেখেছিল বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য, সেই আংটির বাক্স আর তার মায়ের লুকিয়ে লেখা নোটবুক একসাথে উন্মোচন করে দেয় এক ভয়ঙ্কর সত্য। প্রেম, বিশ্বাসঘাতকতা, মায়ের নীরব যন্ত্রণা আর একটা বড় ষড়যন্ত্রের গল্প। এখন গল্পটি শুরু করা যাক। চলো গল্পে ডুবে যাই। এক সফল ব্যবসায়ী তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে এবং তার মাকে তার প্রেমিকার দ্বারা অপমানিত হতে দেখে। ভুল ফিরতি ফ্লাইট নির্ধারিত সময়ের ২.৫ ঘণ্টা আগেই অবতরণ করল। অভিজিৎ রায় কলকাতা বিমানবন্দরের এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে বের হতেই তার ফোন বন্ধ করে দিল। সে কোনো কল বা নোটিফিকেশন চাইত না। সে শুধু বাড়ি পৌঁছতে চেয়েছিল, দরজা খুলতে চেয়েছিল এবং প্রিয়াকে সেই ছোট্ট বাক্সটি দিয়ে সারপ্রাইজ দিতে চেয়েছিল যা তার ব্রিফকেসের ভেতরের পকেটে ছিল। একটি আংটি যা বেছে নিতে তার ৭ মাস সময় লেগেছিল। সেই সন্ধ্যায় সে প্রিয়াকে বিয়ে করার প্রস্তাব দিতে চলেছিল। সে কাউকে না জানিয়ে, না তার সহকারী নয়নাকে, না তার ভাই অমিতকে, অ্যাপ থেকে ট্যাক্সি ডাকল। শুধু সেই বুধবার সকালের হালকা ট্রাফিক আর এই নিশ্চয়তা যে তার জীবন ভালোর জন্য বদলাতে চলেছিল। অ্যাপার্টমেন্টটি নিউ টাউনের একটি ভবনের ১৪ তলায় ছিল। অভিজিৎ ওই ফ্ল্যাটটি ৩ বছর আগে কিনেছিল, যখন তার আইটি কনসালটেন্সি ফার্ম তাদের ইতিহাসের সবচেয়ে বড় প্রজেক্ট সম্পন্ন করেছিল। চুক্তিতে স্বাক্ষর করার পর সে প্রথমেই তার মাকে ওটা দেখানোর জন্য নিয়ে এলো। অনুরাধা দেবী চকচকে চোখে প্রতিটি ঘরে ঘুরে ঘুরে জানালা ছুঁয়ে দেখলেন, যেন তার বিশ্বাসই হচ্ছিল না যে এমন কিছু তার ছেলের হতে পারে। অভিজিৎ সেদিন তাকে বলল, বাবা খুব গর্ববোধ করতেন। সে তার মাকে জড়িয়ে ধরল এবং আর কিছু বলল না, কারণ তার গলা ধরে এসেছিল। এটি ৩ বছর আগের কথা। গত ৯ মাস ধরে অনুরাধা দেবী তার সাথে এই অ্যাপার্টমেন্টে বসবাস করছিলেন। কাঁধের ব্যথা তার হাত চালানোর ক্ষমতা কমিয়ে দিয়েছিল। শিলিগুড়ির বাড়িটি তার একার থাকার জন্য খুব বড় হয়ে গিয়েছিল এবং অভিজিৎ তাকে নিজের সাথে নিয়ে আসার জন্য জোর করেছিল। যখন অভিজিৎ প্রস্তাব দিল তখন সোনালি হাসল। অবশ্যই প্রিয়, উনি তোমার মা। একটি নিখুঁত হাসি। অভিজিতের এতে অদ্ভুত কিছুই মনে হল না। লিফট চুপচাপ ওপরে উঠল। অভিজিৎ তার শার্টের কলার ঠিক করল, ব্রিফকেস থেকে বাক্সটি বের করল এবং এক মুহূর্তের জন্য ওটার দিকে তাকাল। সে বাক্সটি আবার রেখে দিল, শ্বাস নিল। সে একাকী হাসল, একজন বোকার মতো। আর যখন লিফটের দরজা ১৪ তলায় খুলল, তখন সে হালকা কদমে করিডোর দিয়ে হাঁটল। চাবি বের করার আগেই সে ভেতর থেকে আওয়াজ শুনতে পেল। একটি গলা ছিল সোনালির। সে থাকলে সোনালি যেমন স্বরে কথা বলতো, এটা তার চেয়ে আলাদা ছিল। উচ্চস্বর, তীক্ষ্ণ, যেন কেউ জানে না যে তাকে কেউ শুনছে। আর এটা কি এভাবে গুছিয়ে রাখা বলে? মনে হচ্ছে কোনো অদক্ষ লোক এটা করেছে। অভিজিৎ চাবি হাতে তালা থেকে কয়েক সেন্টিমিটার দূরে থেমে গেল। ক্ষমা করো সোনালি, আসলে আমার কাঁধটা আমাকে ভোগাচ্ছে। তোমার হাতের প্রতি আমার কোনো আগ্রহ নেই। আমার আগ্রহ হলো তুমি তোমার কাজ করো। তুমি এখানে শুধু এই জন্যই আছো। অভিজিৎ সেই মুহূর্তেই দ্বিতীয় গলাটি চিনতে পারল এবং তার বুকে যেন কিছু একটা ঠান্ডা হয়ে গেল। এটা ছিল তার মা। সে দরজা খুলল। অ্যাপার্টমেন্ট থেকে রান্নার হালকা গন্ধ আর লন্ড্রি ডিটারজেন্টের সুবাস আসছিল। ঘরটি দুপুরের আলোয় ভালোভাবে ঝলমল করছিল। প্রবেশদ্বার থেকে সোজা ওপেন কনসেপ্ট লিভিং এরিয়াটি দেখা যাচ্ছিল এবং অভিজিৎ প্রথমেই তার মাকে পিছন থেকে দেখল সোফার পাশে বসে একটা ওষুধের বাক্স গুছিয়ে রাখছেন। কাঁধ বাঁকা, ঘাড় শক্ত, হাত কাঁপছে। এমন এক ভঙ্গিতে যা অভিজিৎ ছোটবেলা থেকেই জানত। এমন একজন ব্যক্তির ভঙ্গি যে সহ্য করে চলেছে। সোনালি তার থেকে ৪ মিটার দূরে ছিল, লিভিং রুমের কাউন্টারে হাতে ১ কাপ কফি নিয়ে। নীল রঙের টাইট টপ পরা, চুল পারফেক্ট, চেহারায় বিরক্তির এমন এক ভাব যা অভিজিৎ আগে কখনো দেখেনি বা যা সে কখনো দেখতে চাইত না। মা। দুজন মহিলাই একসাথে ঘুরলেন। অনুরাধা দেবী তার দিকে বড় বড় চোখে তাকালেন এবং তার হাত থেকে তখনও একটা ঔষধের বোতল পড়তে যাচ্ছিল। তার চেহারায় একসাথে ৩টি জিনিস ফুটে উঠল: বিস্ময়, স্বস্তি এবং এমন কিছু যা চিনতে অভিজিতের ১ মুহূর্ত সময় লাগল। ভয়। তাকে দেখে ভয় নয়, বরং এই কথার ভয় যে সে কি শুনেছে। সোনালি সবার আগে প্রতিক্রিয়া জানাল। অভিজিৎ, তুমি এত তাড়াতাড়ি এখানে কি করছো? সে দ্রুত কাছে এলো, তার গালে চুম্বন করল, তার হাত ছুল। কফির কাপ তখনও তার হাতে ছিল।
আমার মনে হয়েছিল যে তুমি বৃহস্পতিবার নাগাদ আসবে। ক্লায়েন্ট শেষ মিটিং বাতিল করে দিল। অভিজিৎ পাল্টা চুম্বন করল না। তার চোখ তার মায়ের ওপর স্থির ছিল। এসব কি হচ্ছে? কিছু না সোনালি, আমি মাকে ঔষধ গুছিয়ে রাখতে বলছিলাম, কারণ আজ হেল্পার আসেনি। হেল্পার? অভিজিৎ তার মায়ের হাতের দিকে তাকালো, যা ব্যথায় ফুলে গিয়েছিল। কাঁধের সমস্যা তার আঙুলগুলোকে বিকৃত করে দিয়েছিল। সে 4 মাস আগে ডাক্তারকে বলেছিল যে তার হাত দিয়ে বেশি কাজ করা উচিত নয়। সে তার জন্য বিশেষ সাপোর্ট ব্যান্ড কিনেছিল। সে ঠিক এই কথাতেই তাকে বলেছিল, মা তোমার এখানে কিছুই করার দরকার নেই। মা সোফা থেকে বাইরে এসো। আমার ছেলে কিছু হয়নি, আমি শুধু মা। অনুরাধা দেবী বাক্স বন্ধ করলেন। ধীরে ধীরে নিজের হাত শাড়ির আঁচলে মুছলেন, সোনালির দিকে না ঘুরেই। অভিজিৎ ব্রিফকেস মাটিতে রাখল, নিজের জ্যাকেট খুলল, সেটাকে ডাইনিং চেয়ারে ভাঁজ করে রাখল এবং সোনালির দিকে এগুলো, এমন এক শান্ত ভাবের সাথে যা তাকে নিজেকেও অবাক করে দিয়েছিল। তুমি কবে থেকে তাকে দিয়ে ঔষধ গুছিয়ে রাখাচ্ছ? অভিজিৎ, সত্যি বাড়াবাড়ি করো না, আমি শুধু তাকে। কতদিন ধরে সোনালি? হালকা একটা হ্যাঁ, সেই হ্যাঁ যা সে কোনো কথাকে লঘু করার জন্য ব্যবহার করত। আমি জানি না তুমি এমন কেন করছো। তোমার মা পরিবারের অংশ, মেহমান নয়। আমরা সবাই এই বাড়িতে সাহায্য করি, তাই না? তার কাঁধে ব্যথা আছে, তার বয়স ৭২ বছর। আর আমি তাকে বলেছিলাম যে এই বাড়িতে তার কিছুই করার দরকার নেই। ওহ অভিজিৎ, সোনালি এক চুমুক কফি খেল। তোমার মা মাঝে মাঝে মনোযোগ আকর্ষণের জন্য নিজের অসুস্থতাগুলোকে বাড়িয়ে বলেন। ডাক্তার নিজেই বলেছিলেন যে হালকা কিছু কাজ তার জন্য ভালো। এরপর যে নীরবতা নেমে এলো তা সেই অ্যাপার্টমেন্টে অভিজিতের অনুভব করা সব নীরবতা থেকে আলাদা ছিল। তুমি কি বললে যে হালকা কিছু কাজ শোনালেই? তার গলা ধীর হয়ে গেল, কিন্তু তাতে কিছু একটা বদলে গিয়েছিল। তুমি আমাকে বলছো যে আমার মা অসুস্থ হওয়ার ভান করছেন? সোনালি তার চেহারার হাবভাব পড়ল এবং সঙ্গে সঙ্গেই নিজের মূল্যায়ন বদলে ফেলল। সে কাউন্টারে কাপ রাখল, নিজের গলা নরম করল। দেখো, আমার মনে হয় আমরা ভুলভাবে শুরু করেছি। তুমি ভ্রমণ করে ক্লান্ত, তুমি হঠাৎ চলে এলে, আর আমি কাজের চাপে খিটখিটে ছিলাম। আমার উদ্দেশ্য এমনটা ছিল না। যখন উনি ঔষধ গুছোচ্ছিলেন তখন তুমি কোথায় ছিলে? এখানে কফি নিয়ে আরাম করছিলাম। অভিজিৎ, কফির কাপ নিয়ে, যখন আমার ৭২ বছরের কাঁধের ব্যথায় ভোগা মা ঔষধ গুছোচ্ছিলেন। অনুরাধা দেবী নিজের জায়গা থেকে হাত তুললেন, এমন একজন ব্যক্তির শান্ত এবং ক্লান্ত ভঙ্গি নিয়ে যিনি এই কাজটি অনেকবার করেছেন। আমার ছেলে। সত্যি এত বড় কোনো ব্যাপার নয়, আমি সাহায্য করতে চেয়েছিলাম। মা, দয়া করে না। অভিজিৎ, তার মায়ের গলা শক্ত শোনাল, কিন্তু তার নিচে কিছু একটা ভেঙে গিয়েছিল। থাক। অভিজিৎ তার দিকে তাকালো এবং নিজের মায়ের চোখে এমন কিছু দেখল যা তাকে সোনালির বলা যে কোনো কথার চেয়েও বেশি আঘাত করল। এটা কষ্ট ছিল না, এটা ছিল আত্মসমর্পণ। এমন একজন মানুষের আত্মসমর্পণ যে দীর্ঘ সময় ধরে কোনো কিছুর সাথে বসবাস করছে এবং যে এই আশা করা ছেড়ে দিয়েছে যে সেটা বদলাবে। এটাই ছিল যা তাকে ভেঙে দিয়েছিল। সেই দৃশ্য নয়, কফির কাপ নয়, ঔষধের বাক্স নয়, বরং সেই আত্মসমর্পণ। এটা কবে থেকে হচ্ছে মা? অনুরাধা দেবী উত্তর দিলেন না। তিনি নিজের চোখ নামিয়ে নিলেন এবং সেই নীরবতার সাথে অভিজিৎ রায় বুঝে গেল যে সে যা খুঁজছিল তা কোনো এক দুপুরের ভুল বোঝাবুঝি ছিল না। এটা এমন কিছু ছিল যা দীর্ঘ সময় ধরে, অনেক দীর্ঘ সময় ধরে ঘটছিল এবং যা তার মা একা সহ্য করেছিলেন, তাকে একটি শব্দও না বলে। আংটির বাক্সটি তখনও তার ব্রিফকেসের ভাঁজ করা পকেটে একটি পাথরের মতো ভারী লাগছিল, যা বলা হয়নি। অনুরাধা দেবী সেই রাতে ঘুমাননি। অভিজিৎ এটা জানত, কারণ তার ঘরের আলো মাঝরাতের পরেও জ্বলছিল, যা দরজার নিচ থেকে দেখা যাচ্ছিল। সেও ঘুমায়নি, সে অন্ধকার ঘরে বসে রইল। জ্যাকেটটি তখনও চেয়ারে ভাঁজ করা ছিল এবং আংটির বাক্সটি সেন্টার টেবিলে রাখা ছিল। সে ওটাকে না খুলেই দেখছিল। সোনালি ১.৫ ঘণ্টা আগেই মূল ঘরে বন্ধ হয়ে গিয়েছিল। অভিজিতের খুব শান্ত এবং খুব ঠান্ডা স্বরে বলার পর যে তার ভাবার জন্য জায়গা চাই, সে অভিজিৎকে এমনভাবে দেখল যেন সে তার সামনের মানুষটিকে চিনতেই পারেনি। তারপর সে সজোরে না টেনেই দরজা বন্ধ করে দিল, যা কোনোভাবে দরজা সজোরে বন্ধ করার চেয়েও বেশি খারাপ ছিল। সকাল 7:30টায় অভিজিৎ তার মায়ের দরজায় কড়া নাড়ল। ভেতরে আয় আমার ছেলে। অনুরাধা দেবী বিছানার একপাশে বসেছিলেন, আগে থেকেই কাপড় পরা, হাত হাঁটুর ওপর রাখা। তিনি ঠিকমতো ঘুমাতে পারেননি বা একেবারেই ঘুমাননি, কিন্তু তার চেহারায় সেই পুরনো প্রশান্তি ছিল যা অভিজিৎ ছোটবেলা থেকেই জানত। সেই একই প্রশান্তি যার সাথে তিনি তার স্বামীকে সমাহিত করেছিলেন, সেই একই প্রশান্তি যার সাথে তিনি তার 2 ছেলেকে মানুষ করার জন্য 22 বছর ধরে একটি স্কুলে শিক্ষকতা করেছিলেন। অভিজিৎ ডেস্কের চেয়ারটি টানল এবং তার সামনে বসে পড়ল। মা, আমার সত্যিটা জানার দরকার আছে। আমার ছেলে, এখন আমাকে বাঁচিও না।
অনুরাধা দেবী এক দীর্ঘ মুহূর্তের জন্য তাকে দেখলেন, তারপর নিজের চোখ নিজের হাতের ওপর নামিয়ে নিলেন। কবে থেকে? অভিজিৎ জিজ্ঞেস করল। নীরবতা। কবে থেকে মা? প্রায় শুরু থেকেই। তার গলা শান্ত শোনাল, যেন তিনি আবহাওয়া সম্পর্কে কথা বলছেন। প্রথম মাস থেকেই, যখন আমি এখানে এসেছিলাম। অভিজিতের মনে হল যেন সে বসে থাকা সত্ত্বেও মাটি কাঁপছে। কি হচ্ছিল? অনুরাধা দেবী ধীরে ধীরে শ্বাস ছাড়লেন। শুরুতে ছোটখাটো কথা, যে যদি আমি ঔষধ ভুল জায়গায় রেখে দিই, যদি আমার কাপড় ভাঁজ করার ধরন ঠিক না হয়, যদি আমার স্নান করতে খুব দেরি হয়ে যায় আর আমি সব গরম জল ব্যবহার করে ফেলি। তিনি থেমে গেলেন। আমি ভেবেছিলাম যে এটা মানিয়ে নেওয়ার ব্যাপার, যে যখন কেউ অন্যের বাড়িতে আসে তখন তাকে মানিয়ে নিতে হয়। আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম, আর তারপর এটা আলাদা হতে থাকল। যখন তুমি থাকো না অভিজিৎ, তখন সে বদলে যায়। সে এত জোরে বেয়াদবি করে না যে চিৎকার করবে। সে এর চেয়েও বেশি চালাক। এটা তার কথা বলার ধরন, এটা সেই ধরন যেভাবে সে তোমার দিকে তাকায় যখন তুমি কিছু বলো। এটা তখন হয় যখন সে তোমাকে এই মন্তব্য করে ঔষধ ছেড়ে দেয় যে হয়তো কেউ এগুলো গুছিয়ে রাখতে চায়, এবং অন্যদিকে ঘুরে যায়। অনুরাধা দেবী চোখ ওপরে তুললেন। গতকাল প্রথমবার ছিল না যখন সে আমাকে ঔষধ গুছিয়ে রাখতে বলেছিল। কতবার? অনেকবার আমার ছেলে, অনেকবার। অভিজিৎ উঠল, জানালার দিকে 2 কদম হাঁটল এবং থেমে গেল। বাইরে কলকাতা, 12 তলা নিচে ট্রাফিকের ধীর আওয়াজের সাথে তার সকাল শুরু করছিল। তুমি আমাকে কিছু কেন বলনি? কারণ আমি তোমাকে চিনি আমার ছেলে, কারণ আমি তোমাকে চিনি অভিজিৎ। তার গলা নরম হয়ে গেল, কিন্তু একই সাথে শক্ত। আমি জানি যে তুমি ওই মহিলার জন্য কি অনুভব করো। আমি জানি যে তুমি তার সাথে খুশি আছো, আর আমি সেই ব্যক্তি হতে চাইনি যে তোমার থেকে ওইসব কেড়ে নিতে আসবে। তুমি সারা জীবন ভালো কিছু পাওয়ার জন্য কাজ করেছ, আমি মাঝখানে আসতে চাইনি। এটা তোমার সিদ্ধান্ত নয়। অভিজিতের গলা আপনা আপনি উঁচু হয়ে গেল। সে নিজেকে নিয়ন্ত্রণ করল। ক্ষমা করো। সে শ্বাস নিল। ক্ষমা করো মা, কিন্তু এটা তোমার সিদ্ধান্ত নয়। আমার এটা জানার দরকার ছিল। কিসের জন্য? আমার বাচ্চা? যাতে তুমি তার সাথে লড়াই করো আর তারপর অনুশোচনা করো, যাতে সময়ের সাথে তুমি আমাকে এমন কিছু ধ্বংস করার জন্য দায়ী করো যা তোমাকে খুশি করছিল। তুমি আমার মা, আর তুমি আমার ছেলে, আর আমি তোমার জন্য বোঝা হতে চাই না। শব্দগুলো ঘরে একটি কঠিন বস্তুর মতো পড়ল। অভিজিৎ তাকে দেখল। অনুরাধা দেবীর চোখ চকচক করছিল, কিন্তু তিনি কাঁদছিলেন না। তিনি সহজে কখনো কাঁদতেন না। তিনি খুব শক্ত কাঠের তৈরি একজন মহিলা ছিলেন, যাকে জীবন ধীরে ধীরে খোদাই করেছিল। একটি বোঝা। অভিজিৎ আবার বসে পড়ল। সে তার হাত ধরল, ফুলা হাত, ব্যথার কারণে কাঁপা আঙুল। মা, তোমার কি মনে হয় যে তুমি আমার জন্য বোঝা? আমার মনে হয় যে একজন মানুষের জীবন তার নিজস্ব হয়, এবং একজন মায়ের তাতে হস্তক্ষেপ করার কোনো অধিকার থাকে না। একজন মায়ের পুরো অধিকার থাকে। সব সময় নয় আমার ছেলে। তারা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। অভিজিৎ তার হাত ছাড়ল না। আরও অনেক কিছু আছে যা তুমি আমাকে বলনি। অনুরাধা দেবী কেবল 1 সেকেন্ডের জন্য ইতস্তত করলেন। এটাও নয় যে অভিজিৎ যদি তাকে সরাসরি চোখে না দেখত তবে সে এটা দেখতে পেত না। কিছু জিনিস ছিল যা আমি স্মৃতিতে না রাখাই পছন্দ করেছিলাম। অভিজিৎ সেই কথার উপর বিচার করল। তুমি সেগুলো লিখেছিলে? আরও একটি নীরবতা, এবার আরও লম্বা। অনুরাধা দেবী রাতের টেবিলের ড্রয়ারের দিকে ঘুরলেন। কিছু বললেন না, শুধু তাকে দেখলেন, এবং সেই দৃষ্টিতে একটি প্রশ্ন ছিল। তুমি কি সত্যিই জানতে চাও? অভিজিৎ উঠল, ড্রয়ার পর্যন্ত গেল এবং ওটা খুলল। ভেতরে একটি সবুজ রঙের কাভারওয়ালা নোটবুক ছিল, যা যে কোনো স্টেশনারি দোকানে পাওয়া যায়, যার স্প্রিং এত ব্যবহার করা হয়েছিল যে বেঁকে গিয়েছিল। সে ওটা তুলল। এটা তার আশার চেয়েও বেশি ভারী ছিল। কাগজের কারণে নয়, বরং এই কথার কারণে যে তার অস্তিত্বের কি অর্থ ছিল। আমি এটা পড়তে পারি। এটা তোমারই যদি তুমি চাও। আমি এটা লিখেছিলাম যাতে যদি কখনো আমার কিছু হয়ে যায় এবং তোমার এটা জানার দরকার পড়ে যে তুমি কার সাথে থাকতে। অভিজিৎ সেই সময় নোটবুকটি খুলল না। সে ওটাকে 2 হাতে ধরল এবং ওটাকে এমনভাবে দেখল যেন সেটা কোনো নাজুক জিনিস, যা ভেঙে যেতে পারে। মা, তার গলা অন্যরকম শোনাল, ধীর। সে কি কখনো তোমাকে শারীরিকভাবে আঘাত করেছিল? না আমার বাচ্চা, সে কখনো আমাকে ছুঁয়নি। সে তোমার উপর চিৎকার করেছিল? না, চিৎকার তো করেনি। আমি তোমাকে বললাম সে এর চেয়েও বেশি চালাক। এই জন্যেই এটা বোঝানো মুশকিল। যখন তুমি আসো তখন সে বদলে যায়।
তাকে অন্য কোনো ব্যক্তি মনে হয়। আমি ভাবছিলাম যে আমি কি কথা বানাচ্ছিলাম, আমি কি তার সাথে অন্যায় করছিলাম। তুমি কিছুই বানাচ্ছিলে না, আমার জানা আছে। এই জন্যেই আমি এটা লিখতে শুরু করেছিলাম, যাতে আমি নিজে জানতে পারি যে আমি পাগল ছিলাম না। অভিজিৎ এক মুহূর্তের জন্য নিজের চোখ বন্ধ করে নিল। যখন সে চোখ খুলল, তখন তার চেহারায় কিছু একটা বদলে গিয়েছিল। সে রাগান্বিত ছিল না, ঠিক এমনটা ছিল না। এটা আরও বেশি গভীর আর ঠান্ডা ছিল। এটা সেই মুহূর্ত ছিল যখন একজন মানুষ বিভ্রান্ত হওয়া বন্ধ করে দেয় এবং ঠিকঠাক বুঝতে পারে যে সে কিসের মধ্যে দিয়ে বাঁচছে। আমি এটা পড়ব আর আমরা পরে কথা বলবো। অভিজিৎ, অনুরাধা দেবী তার ওঠার আগেই তার হাত ধরলেন। তুমি যে সিদ্ধান্তই নাও আমার জন্য নিও না, নিজের জন্য নিও, কারণ তুমি এটা জানার হকদার যে তুমি কার সাথে আছো। কিন্তু আমাকে বাঁচানোর জন্য করো না। আমি আগেই নিজের বোঝা তুলতে শিখে নিয়েছি। হ্যাঁ, আমি তোমার জন্যই করব, মা। সে উঠল, হাতে নোটবুক নিয়ে, আর এর জন্য আমার কাছে ক্ষমা চেও না। সে দরজা ধীরে বন্ধ করে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। ঘরে আংটির বাক্সটি তখনও সেন্টার টেবিলের ওপর ছিল, যেখানে সে ওটাকে গতরাতে রেখে গিয়েছিল। অভিজিৎ ওটা তুলল, নিজের প্যান্টের পকেটে রেখে নিল এবং নোটবুকটি নিজের কোলে নিয়ে সোফায় বসে পড়ল। বাইরে অ্যাপার্টমেন্টের করিডোরে পায়ের আওয়াজ শোনা গেল। মূল ঘর সোনালি জেগে গিয়েছিল। অভিজিৎ নোটবুকের প্রথম পাতা খুলল। তার মায়ের হাতের লেখা ছোট এবং সুসংস্কৃত ছিল। এমন একজন ব্যক্তির হাতের লেখা যিনি দেরিতে লিখতে শিখেছেন এবং কখনও এটাকে হালকাভাবে নেননি। প্রথম এন্ট্রির তারিখ 11 নভেম্বর ছিল, 9 মাস আগে, অনুরাধা দেবীর সেখানে থাকতে আসার 2 সপ্তাহ পর। সে প্রথম লাইন পড়ল। আজ সোনালি আমাকে খুব শান্তভাবে বলল যে আমি যদি এখানে বেশি দিন থাকতে চাই, তবে আমাকে বাধা না হওয়া শিখতে হবে। মূল ঘরের দরজা খুলল। সোনালি গাউন পরা, চুল বাঁধা অবস্থায় বাইরে বেরোল এবং অভিজিৎকে নোটবুক হাতে নিয়ে বসে থাকতে দেখে সে ঘরের মাঝখানেই থেমে গেল। তার চোখ অভিজিৎ থেকে নোটবুকের ওপর গেল এবং সেই মুহূর্তেই তার হাবভাবে কিছু একটা বদলে গেল। এটা অপরাধ বোধ ছিল না, এটা ছিল হিসেব নিকেশ। এটা কি? অভিজিৎ জিজ্ঞেস করল। সে পাতা থেকে চোখ সরাল না। বসো সোনালি, আমাদের কথা বলতে হবে। সোনালির কথা। সোনালি বসল না। সে ঘরের মাঝখানে কোমরে গাউন বাঁধা আর বুকে হাত গুজে দাঁড়িয়ে রইল এবং অভিজিতের হাতের নোটবুকটিকে এমন এক দৃষ্টিতে দেখল যা সে সাথে সাথেই পড়ে উঠতে পারল না। এটা ভয় ছিল না, এটা লজ্জাও ছিল না, এটা তার চেয়ে বেশি নিয়ন্ত্রিত ছিল। তুমি এটা কোথা থেকে নিলে? আমার মা আমাকে দিয়েছেন। আর এটা কি? তুমি কি জানো যে এটা কি? সোনালি ধীরে ধীরে শ্বাস ছাড়ল, যেন সে মন দিয়ে বেছে নিচ্ছিল যে এরপর কি বলতে হবে। সে সামনের সোফার কাছে গেল এবং বসে পড়ল। সে নিজের হাঁটুর ওপর গাউনটা ঠিক করল, পা ক্রস করে বসল। এটা এমন একজনের মুদ্রা ছিল যে কোনো কঠিন আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কোনো স্বীকারোক্তির জন্য নয়। অভিজিৎ, আমি চাই তুমি কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমার কথা শোনো। আমি শুনছি। কাল যা হয়েছে তা তেমন ছিল না যেমনটা মনে হচ্ছিল। না না, সোনালি সরাসরি তার দিকে তাকালো। তোমার মা সকাল থেকে আমাকে বলছিলেন যে তিনি ঔষধ গুছিয়ে রাখতে চান। আমি ওনাকে বললাম যে এর প্রয়োজন নেই, হেল্পারের জন্য অপেক্ষা করুন। তিনি জেদ করলেন। আমি শেষ পর্যন্ত ওনাকে করতে দিলাম, কারণ যখনই আমি ওনাকে বারণ করি তিনি আমাকে এমন অনুভব করান যেন আমি ওনাকে অপমান করছি, যেন আমি ওনাকে বলছি যে তিনি কোনো কাজের নন। অভিজিৎ কোনো জবাব দিল না। সে শুনল। আমি জানি যে আমি যে সুর ব্যবহার করেছিলাম তা সঠিক ছিল না। তুমি ঠিকই বলছো এবং আমি ক্ষমা চাইছি। আমি অন্য কিছু নিয়ে বিরক্ত ছিলাম আর সেটা ভুলভাবে ওনার ওপর বের করে ফেলেছি। এটা আমার দিক থেকে ভুল ছিল, কিন্তু অভিজিৎ একটা হিসেবি বিরতি নিল। যা আমি প্রতিদিন দেখি যখন তুমি থাকো না, সেটা তেমন নয় যেমনটা তুমি ভাবছ। তুমি কি দেখো? সোনালি নিজের কণ্ঠস্বর নিচু করল, তাকে আরও নরম আর বিষণ্ণ করল। আমি এমন এক মহিলাকে দেখি যে নিজের বাড়িকে মিস করে, যে এখানে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। যদিও তিনি তোমাকে বলবেন না, কারণ তিনি তোমাকে দুশ্চিন্তা দিতে চান না। যিনি মাঝে মধ্যে আমার কাছে অভিযোগ করার জন্য আমাকে খোঁজেন, কারণ তুমি থাকো না আর আমি ওনার কথা শুনি। অভিজিৎ, সত্যি শুনছি, কিন্তু মাঝে মধ্যে আমি জানি না যে ওনাকে কিভাবে সামলাবো। ওনাকে সামলাবো? আমি ঠিক বললাম না ভুল বলেছি? আমার মানে ছিল যে আমি জানি না ওনাকে কিভাবে সাহায্য করব, ওনাকে এখানে কিভাবে সহজ অনুভব করাবো। তুমি আমাকে চেনো, আমি এই ধরনের জিনিসের জন্য সহজে সহনশীল ব্যক্তি নই। আমি তোমার মতো ধৈর্যশীল নই, কিন্তু আমি খারাপ মানুষ নই। অভিজিৎ তাকে এক লম্বা মুহূর্তের জন্য দেখল।
কতবার তুমি ওনাকে ঔষধ গুছিয়ে রাখার জন্য বলেছ? সোনালি, আমি ওনাকে বলিনি যে... সোনালি, কতবার? আমার ঠিক মনে নেই। একবারের বেশি। একটি খুব ছোট, প্রায় অলক্ষিত বিরতি। হয়তো। যে মাঝে মধ্যে হ্যাঁ, কিন্তু কখনো খারাপভাবে নয়। সবসময় এমন একটা জিনিসের মতো যা আমরা দুজন যারা এখানে থাকি একসঙ্গে করি। বড়দের মধ্যে একটা উপকারের মতো। তিনি এখানে আর 5টা প্রাপ্তবয়স্কের মতো থাকেন না। তিনি এখানে থাকেন কারণ তিনি আমার মা, আর উনার 72 বছর বয়স আর কাঁধের ব্যথা আছে। আমি জানি সোনালি, আর আমি শপথ করছি যে আমি ওনাকে সম্মান করি। তাহলে এই নোট বইটাতে 9 মাসের এন্ট্রি কেন আছে? নিস্তব্ধতা অন্যরকম ছিল, এবার বেশি উত্তেজনাপূর্ণ। সোনালি নোট বইটার দিকে তাকালো, আর তার মুখে খুব দ্রুত কিছু একটা খেলে গেল যা অভিজিৎ বুঝতে পারল না। তুমি কি সব পড়েছ? আমি শুরু করেছি। আমি সব পড়ব অভিজিৎ। তার কণ্ঠস্বর বদলে গেল, সে আরও গম্ভীর হয়ে গেল। তোমার কি মনে হয় না যে এটা একটু চিন্তার বিষয় যে তোমার মা নিজের বাড়িতেই আমি যা কিছু করি তার হিসেব রাখছেন? এটা আমাদের দুজনের বাড়ি। ঠিক আছে, আমাদের দুজনের, 3 জনের নয়। সে থামল। সে এক মুহূর্তের জন্য নিজের চোখ বন্ধ করল, যেন এটা বলার জন্য তার আফসোস হচ্ছে। দেখো, আমার মানে এমন ছিল না। কিন্তু অভিজিৎ, সততার সাথে বলো, যখন থেকে তোমার মা এখানে এসেছেন পরিস্থিতির গতি প্রকৃতি বদলে গিয়েছে। আর আমি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এমন বাড়িতে থাকা মুশকিল, যেখানে তোমার মনে হয় যে কেউ তোমাকে দেখছে, তুমি যা কিছু করো তার বিচার করা হচ্ছে। কে তোমাকে দেখছে? 9 মাসের এন্ট্রি ভর্তি একটা নোট বই। অভিজিৎ, এটা কি তোমাকে কিছু বলে না? অভিজিৎ তাকে দেখল এবং এক মুহূর্তের জন্য, কেবল এক মুহূর্তের জন্য তার ভেতরটা টলে গেল। কারণ সোনালি এতে দক্ষ ছিল। সে সবসময় তাই ছিল। তার মধ্যে একটা পরিস্থিতিকে এত ধীরে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা ছিল যে সে যখন কথা বলা শেষ করত তখন তুমি আর নিশ্চিত থাকতে পারতে না যে আসলে কি হয়েছিল। এটা এমন কিছু ছিল যার জন্য অভিজিৎ তার প্রশংসা করত যখন তাদের প্রথম দেখা হয়েছিল। যেভাবে সে বিজনেস মিটিংয়ে কঠিন মানুষদের সামলাত, যেভাবে সে সবসময় সঠিক সময়ে সঠিক যুক্তি খুঁজে নিত। এখন নোটবই হাতে নিয়ে সেই সোফায় বসে সে তাকে অন্যভাবে দেখল। সোনালি, তুমি কি তখন আমার মাকে বলেছ যে তিনি নজর কাড়ার জন্য নিজের অসুস্থতাকে বাড়িয়ে বলছেন? আমি এমনটা বলিনি। তুমি কাল এটাই বলেছিলে। আমি বিরক্ত ছিলাম। আমি তোমাকে আগেই বুঝিয়েছি, শব্দগুলো ঠিকভাবে বেরোয়নি। আর তুমি ওনাকে কোনো এক সময় বলেছিলে যে যদি তিনি এখানে বেশি দিন থাকার পরিকল্পনা করেন তবে ওনাকে বাধা না হওয়া শিখতে হবে। এরপরে যে নিস্তব্ধতা নামল তা 3 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়েছিল। ঠিক 3 সেকেন্ড। অভিজিৎ সেগুলো গুনল। না, আমি কখনো এমনটা বলিনি। এই নোট বইয়ের প্রথম এন্ট্রি বলছে যে তুমি বলেছিলে। অভিজিৎ, তোমার মা একজন বয়স্ক মহিলা যিনি মাঝে মধ্যে বিষয়গুলো ভুল বোঝেন। আমি কোনো আলাদা প্রসঙ্গে কিছু বলে থাকব, আর তিনি সেটা অন্যভাবে লিখে নিয়েছেন। এমনটা হয়, বয়স্ক মানুষরা মাঝে মধ্যে... সোনালি থামল। ওই বাক্যটা পূর্ণ করো না, অভিজিৎ বলল। সে তাকে দেখল, আর তার চোখে ঘর থেকে বেরিয়ে আসার পর প্রথমবার এমন কিছু দেখা গেল যা হিসেবই ছিল না। একটা বাস্তব বিরক্তি স্ফুরণ, সংক্ষিপ্ত, প্রায় সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রিত। কিন্তু অভিজিৎ তা দেখল। তুমি 2 পক্ষ না শুনেই পক্ষ নিচ্ছ। আমি 20 মিনিট ধরে তোমার পক্ষ শুনছি, আর তুমি আগেই পক্ষ নিয়ে নিয়েছ। সোনালি, অভিজিৎ উঠল, কিচেনে গেল, 1 গ্লাস জল ভরল। সেটা সিঙ্কের সামনে দাঁড়িয়ে খেয়ে নিল। সেই একই সিঙ্ক যেখানে তার মা গতরাতে ঔষধ গুছোচ্ছিলেন। আমার এটা পড়ার জন্য সময় চাই। আর ততক্ষণ আমি কি শুধু দেখি যে তুমি কাকে বিশ্বাস করো, ওনাকে নাকি আমাকে? ততক্ষণ কিছু নয়, কেউ তোমার উপর আক্রমণ করছে না। আমার শুধু পড়ার দরকার। সোনালি সোফা থেকে উঠল, ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো আর কাউন্টারের অন্য পাশ থেকে তাকে দেখল। অভিজিৎ, আমি তোমাকে ভালোবাসি, তুমি এটা জানো। আর ঠিক এই কারণেই যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে এটা বলছি। তোমার মা তোমাকে খুব ভালোবাসেন, কিন্তু তিনি এটাও জানেন যে তোমাকে নিজের কাছে রাখার জন্য কোন বোতামগুলো টিপতে হবে। এটা কোনো বিচার নয়, এটা কিছু মায়েরা করেন। এই জন্য নয় যে তারা খারাপ মানুষ, বরং এই জন্য যে তাদের নিজেদের সন্তানদের হারানোর ভয় থাকে। অভিজিৎ গ্লাসটা কাউন্টারে রেখে দিল। তুমি আমাকে বলছো যে আমার মা একটা নোট বইয়ে 9 মাসের এন্ট্রি বানিয়েছেন যাতে আমাকে চালনা করতে পারেন? আমি এটা বলছি না যে তিনি কিছু বানিয়েছেন। আমি বলছি যে একজন বয়স্ক মানুষের দৃষ্টিভঙ্গি যে নিজেকে উৎখাত হওয়া মনে করছে, বাস্তবতাকে এমনভাবে বিকৃত করতে পারে যা তিনি নিজেও লক্ষ্য করেন না। এটা একটা চতুর যুক্তি ছিল। একে সাবধানে তৈরি করা হয়েছিল। এটা কোনো যুক্তিযুক্ত জিনিসের মতো লাগল,
আর অভিজিৎ প্রায় প্রায় মাথা নাড়াতে যাচ্ছিল। এটা বলতে যাচ্ছিল, হয়তো নোট বইটা মুড়ে সেটা ড্রয়ারে রেখে দেওয়ার কথা ভাবছিল, আর সবকিছু আগের মতো হতে দেওয়ার কথা ভাবছিল। সে প্রায় এমনটাই করতে যাচ্ছিল, কিন্তু তখন তার নিজের মায়ের চোখ দুটো সেই সকালের কথা মনে করিয়ে দিল। নোট বই নয়, শব্দ নয়, চোখ দুটো। কোনো একজনের সেই শান্ত আর গভীর ইস্তফা, যে আর পরিস্থিতি বদলানোর আশা করে না। তার মা নাটক করার মতো মহিলা ছিলেন না, তিনি এমন এক মহিলা ছিলেন যিনি সহ্য করতেন। তিনি সবসময় এমনই ছিলেন। আমি পড়ব, অভিজিৎ বলল, এবং তারপর আমরা কথা বলবো। সোনালি তাকে আর এক মুহূর্ত দেখল, তারপর মাথা নাড়ল, ঘুরল আর মূল ঘরে ফিরে গেল। অভিজিৎ কিচেনে একা রয়ে গেল। সে নোট বইটা সেই পাতায় খুলল যেখানে সে থেমেছিল। দ্বিতীয় এন্ট্রি, তারিখ ১৯ নভেম্বর। আজ আমি ভুল করে একটা ঔষধের বোতল ফেলে দিয়েছি। সোনালি কিছু বলেনি, শুধু আমাকে দেখল, আর সেই চাউনিতে এমন কিছু ছিল যাতে আমার মনে হলো যে আমি এইমাত্র সেটাই প্রমাণ করলাম যা সে আমার সম্পর্কে ভাবত। সে পড়তে থাকল। সে ১৬ নম্বর পাতা পর্যন্ত থামল না। ততক্ষণ তার কোনো সন্দেহ ছিল না, একদমই না। আর সোনালির কথারও কোনো ভিত্তি বাকি ছিল না। নোট বই। অভিজিৎ ২ ঘণ্টায় পুরো নোটবুকটা পড়ে ফেলল। সে সোফা থেকে নড়ল না। সে ফোনের উত্তর দিল না যখন সেটা ৩ বার বাজল। সে মূল ঘর থেকে আসা আওয়াজগুলো শুনতে পেল না। শাওয়ার চালু হওয়া, আলমারি খোলা আর বন্ধ হওয়া, সোনালির অ্যাপার্টমেন্টে ঘুরে বেড়ানোর আওয়াজ, সেই শান্তির সাথে যেন কেউ জানে যে অন্য ব্যক্তি বিষয়টি নিয়ে ভাবছে আর তাকে ভাবার জন্য জায়গা দেওয়ার সিদ্ধান্ত নেয়। নোট বইয়ে ৪৭টি এন্ট্রি ছিল। ৯ মাস অনুরাধা দেবী প্রতিদিন লিখতেন না, কেবল তখনই লিখতেন যখন এমন কিছু হতো যা তিনি নথিভুক্ত করা জরুরি মনে করতেন। এন্ট্রিগুলো ছোট ছিল, কোনো নাটক ছাড়া, কোনো অতিরঞ্জিত বিশেষণ ছাড়া, কেবল তথ্য, তারিখ আর মাঝে মধ্যে শেষে একটিই লাইন যা আগের সবকিছুর চেয়ে বেশি যন্ত্রণাদায়ক ছিল। ৫ই ডিসেম্বরের এন্ট্রি। সে অভিজিতের সামনে আমাকে জিজ্ঞাসা করল যে আমার কি মনে হয় না যে আমার শিলিগুড়ির বাড়িতে ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। সে এমনভাবে বলল যেন এটা কোনো চিন্তা যা তার এইমাত্র মাথায় এলো। অভিজিৎ তাকে ঠিকভাবে শুনল না আর বিষয় বদলে দিল। আমিও কিছু বললাম না। ২২শে ডিসেম্বরের এন্ট্রি ছিল। আজ আমি ডাল বানিয়েছিলাম কারণ অভিজিৎ সবসময় ক্লান্ত থাকলে এটা খেতে চায়। সোনালি বলল যে খাবারের গন্ধে তার মাথা ধরে, আর সে সব জানালা খুলে দিল, যদিও ঠান্ডা ছিল। সে আর কিছু বলেনি, তার বলার প্রয়োজন ছিল না। ১২ই ফেব্রুয়ারির এন্ট্রি। সে আমার ড্রয়ার চেক করেছে। আমি জানি যে সে এমনটা করেছে কারণ জিনিসগুলো অন্য ক্রমে ছিল। আমি জানি না সে কি খুঁজছিল। ১৭ই মার্চের এন্ট্রি। অভিজিৎ আমাদের দুজনকেই ফুল পাঠিয়েছে, আমাকে একটা ছোট তোড়া, একটা সুন্দর নোটের সাথে, তাকে একটা বড় তোড়া, একটা গয়নার সাথে। সোনালি নিজের তোড়াটা মূল প্রবেশদ্বারে রাখল, আর আমারটা আমার ঘরে, অভিজিৎ আসার আগে। যখন সে এলো তখন সে জিজ্ঞাসা করল যে আমার ফুল কোথায়। সোনালি বলল যে আমি সেগুলো নিজের ঘরে রাখতে চেয়েছিলাম কারণ আমি সেগুলো নিজের কাছে রাখতে পছন্দ করতাম। পরে অভিজিৎ আসতেই পারে। আমি বললাম হ্যাঁ। আমি জানি না আমি কেন হ্যাঁ বললাম। যখন অভিজিৎ সেই এন্ট্রিতে পৌঁছালো তখন তাকে নোট বইটা বন্ধ করতে হলো আর শ্বাস নিতে হলো। তার মা এখানে মিথ্যে বলেছিলেন যাতে কোনো সমস্যা না হয়, যাতে নিজের ছেলের জন্মদিন নষ্ট না হয়, যাতে বোঝা না হয়ে ওঠেন। সে নোট বইটা আবার খুলল। শেষ এন্ট্রি ৬ দিন আগের ছিল। আজ সোনালি আমাকে বলল যে অভিজিৎ বৃহস্পতিবার আসবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আমি কি তার জন্য তার প্রিয় খাবার বানাতে পারি। সে বলল যে সে এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। সে তারপর আর কখনো এই বিষয়ে কথা বলেনি। মাঝে মধ্যে আমার মনে হয় যে আমার অভিজিতের সাথে কথা বলা উচিত, কিন্তু আমি জানি না যে আমি তাকে কি বলবো। আমি চাই না যে তাকে বেছে নিতে হোক। আমি চাই না যে তাকে বেছে নিতে হোক। অভিজিৎ নোট বইটা বন্ধ করে দিল। সেটা নিজের কোলে রেখে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে থাকল, আর যা কিছু সে পড়েছিল সেটা আত্মস্থ হতে দিল। সেই সময় তার রাগ হচ্ছিল না, এটা অন্য কিছু, অনেক বেশি ভারী ছিল। এটা ৯ মাস ধরে শরীরে উপস্থিত থাকার বোঝা ছিল, কিন্তু যা কিছু গুরুত্বপূর্ণ ছিল তাতে অনুপস্থিত থাকার। এটা মেনে নেবার বোঝা ছিল যে তার বাড়ি তার মায়ের জন্য একটা নিরাপদ জায়গা ছিল, যদিও তা ছিল না। এটা সেই সব বারের বোঝা ছিল যখন অনুরাধা দেবী তাকে শান্ত চোখে দেখেছিলেন আর বলেছিলেন, আমি ঠিক আছি আমার ছেলে, আর সে তাকে বিশ্বাস করেছিল কারণ সে বিশ্বাস করতে চেয়েছিল। তার ফোন মেঝের উপর বাজল। এটা তার ভাই অমিত ছিল। সে সেটা বাজতে দিল। তারপর সে ভালো কিছু ভাবল আর উত্তর দিল, হ্যাঁ অমিত। অমিত অভিজিতের কিছু বলার আগেই জিজ্ঞাসা করল, তুমি কিছু জানতে পেরেছ? বিরতি। আমি কাল রাতে মাকে কিছু জিনিস দিতে এসেছিলাম। তিনি দরজা খুলেছিলেন কারণ তুমি আগেই শুয়ে পড়েছিলে। তিনি আমাকে বললেন, কি হয়েছে? তুমি আমাকে ফোন কেন করনি? কারণ সকাল ৯টা বাজে
আর আমি তোমাকে ভাবার সময় দিতে চেয়েছিলাম। আরেকটা বিরতি। তুমি নোটবইটা পেয়েছ? তুমি কি নোটবইটার ব্যাপারে জানতে? মা আমাকে ৩ মাস আগে দেখিয়েছিলেন। অমিতের কণ্ঠস্বর বদলে গেল, বেশি গম্ভীর, বেশি দোষী। অভিজিৎ, আমাকে তোমাকে কিছু বলতে হবে। অভিজিৎ অপেক্ষা করল। আমিও জানতাম, সবকিছু নয়, কিন্তু আমি জানতাম যে মা আর সোনালির মধ্যে কিছু ঠিক নেই। মা একবার জানুয়ারিতে আমাকে কাঁদতে কাঁদতে ফোন করেছিলেন। জোরে নয়, তুমি জানো তিনি কিভাবে কাঁদেন, কিন্তু কাঁদছিলেন। তিনি আমাকে বললেন যে সোনালি উনাকে বলেছিলেন যে অ্যাপার্টমেন্টটা ৩ জনের জন্য খুব ছোট, আর হয়তো উনার অভিজিতের সাথে নিজের বিকল্পগুলো নিয়ে কথা বলা উচিত। উনার বিকল্পগুলো? তারা এটাই বলল, উনার বিকল্পগুলো নিয়ে কথা বলা, যেন মা কোনো লজিস্টিক সমস্যা। অভিজিৎ চোখ বন্ধ করল। আর তুমি কি করলে? আমি সোনালির সাথে কথা বললাম। কবে? ফেব্রুয়ারিতে আমি তাকে ফোন করলাম। আমি তাকে বললাম যে যদি সে মায়ের সাথে আবার কিছু করে তবে আমি নিজেই তোমাকে বলে দেব। সে সব কিছু অস্বীকার করল, খুব শান্ত, খুব আত্মবিশ্বাসী। সে আমাকে বলল যে মা একটা কথাবার্তা ভুল বুঝেছিলেন আর তিনি বাড়িয়ে বলছেন। আর তারপর? অমিত কণ্ঠস্বর নিচু করল। আর তারপর মা আমাকে ফোন করলেন আর আমাকে বললেন যে এটা ছেড়ে দিতে, তিনি এটা সামলাতে পারবেন। তিনি চান না যে উনার জন্য তোমার আর সোনালির মধ্যে কোনো সমস্যা হোক। আর আমি উনার কথা শুনলাম, আর ওটা একটা ভুল ছিল। হ্যাঁ, ছিল। আমার আফসোস হচ্ছে অভিজিৎ, আমার তোমাকে বলা উচিত ছিল। অভিজিৎ ফোন ধরল। আর কি জানো যে আমি জানি না? অন্যদিকে নিস্তব্ধতা, এমন নিস্তব্ধতা যা কোনো এমন জিনিসের আগে আসে যা কেউ অনেক দিন ধরে বয়ে বেড়াচ্ছে। সোনালির ব্যাপারে আরও কিছু আছে যা তোমার জানা উচিত, মায়ের ব্যাপারে নয়, তার ব্যাপারে। আমাকে বলো, ফোনে নয়। আমি কি অ্যাপার্টমেন্টে আসতে পারি? এখনই এসো। সে ফোন কেটে দিল। অভিজিৎ ফোনটা মেঝের উপর আংটির বাক্সের পাশে রেখে দিল। সে ওই দুটোর দিকেই তাকালো, জুয়েলারির সোনালি মনোগ্রামওয়ালা গাঢ় নীল বাক্স আর পাড়ার স্টেশনারি দোকানের সবুজ রঙের নোটবই। ওই মেঝেতে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস, আর তাদের মধ্যে কেবল একটাই বাস্তব ছিল। সে আংটির বাক্সটা কনসোলের ড্রয়ারে রেখে দিল। ৪০ মিনিট পর অমিত এলো। অভিজিৎ দরজা খুলল, আর দুই ভাই এক মুহূর্তের জন্য কথা না বলে একে অপরকে দেখল। সেই খামোশ ভাষায়, যা এমন ভাইয়েরা তৈরি করে যারা কঠিন পরিস্থিতিতে একসাথে বড় হয়েছে। মা কোথায়? অমিত নিচু স্বরে জিজ্ঞাসা করল। নিজের ঘরে। আর সোনালিও ঘরে আছে, বাইরে বেরোয়নি। অমিত মাথা নাড়ল। সে সোফায় বসল। অভিজিৎ সামনে বসল, সেই জায়গায় যেখানে সে সকাল থেকে নোটবইটা পড়ছিল। বলো অমিত। অমিত নিজের হাত দুটো জোড় করল। গত মাসে আমি বিজনেস লাঞ্চে রাহুল সিংয়ের সাথে দেখা করেছিলাম। তুমি চেনো কি? কলকাতায় আইটি ফার্মওয়ালা। আমরা কথা বলতে শুরু করলাম, আর সোনালির প্রসঙ্গ এলো। আমি জানি না কিভাবে, আর রাহুল আমাকে এমন কিছু জানালো যা আমি ভুলতে পারছি না। কি বলল? যে সোনালির ওপর শহরের এক ব্যক্তিগত মহাজনের বড় ঋণ আছে। এটা কোনো ব্যাংক নয়, এটা আইনি কিছু নয়, এটা সেই ধরনের ঋণ যা থেকে গুরুতর সমস্যা তৈরি হয় যদি এর অর্থ শোধ না করা হয়। অভিজিৎ কপালে ভাঁজ করল। কত? রাহুল সঠিক অঙ্ক জানত না, কিন্তু সে বলল যে মহাজন তার আগের অ্যাপার্টমেন্টে দুবার গিয়েছিল। এর আগে যে সে তোমার সাথে থাকতে চলে আসে, আর সেই কারণেই সে তোমার সাথে থাকতে এলো। সোনালি আমার সাথে থাকতে এলো কারণ আমরা ১ বছর ধরে সাথে ছিলাম, আর এটাই স্বাভাবিক ছিল। অমিতের কণ্ঠস্বর সোজাসাপটা ছিল, কিন্তু নিষ্ঠুরতা ছাড়া। সে তোমাকে কবে সাথে থাকার প্রস্তাব দিল? অভিজিৎ ভাবল, কপালে ভাঁজ করল। সেই ছিল যে এই কথাবার্তা শুরু করেছিল। স্বাভাবিকভাবেই আমি আগে থেকেই ভাবছিলাম, কিন্তু সেই প্রথমের উল্লেখ করেছিল। এটা কবে ছিল? প্রায় ১৫ মাস আগে। রাহুল বলে যে মহাজন ১৭ মাস আগে দেখা দিতে শুরু করেছিল। দুই ভাইয়ের মধ্যে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা ছাইল। আমি এটা বলছি না যে সেই তোমাকে ভালোবাসে না অভিজিৎ, আমি জানি না, কিন্তু এমন কিছু আছে যা মিলছে না। একজন মহিলা যার ওপর গুরুতর ঋণ আছে, যে হঠাৎ এক পয়সাওয়ালা লোকের সাথে থাকতে চলে আসে, যে নিজের শাশুড়িকে দূরে সরাতে শুরু করে যাতে সে নিজের মতো জায়গা পায়, যে তাকে ব্যস্ত আর খুশি রাখে যাতে সে বেশি প্রশ্ন না করে। অভিজিৎ, আমাকে এক মুহূর্ত দাও। অমিত অপেক্ষা করল। অভিজিৎ উঠল, জানালার দিকে গেল। কলকাতা বাইরে এখনও উপস্থিত ছিল, উদাসীন সকালের সূর্যের আলোয় উজ্জ্বল। অ্যাপার্টমেন্টে কোথাও এক বন্ধ দরজার পেছনে সেই মহিলা ছিল যাকে সে গত রাতে বিয়ের জন্য প্রপোজ করার কথা ভেবেছিল। সে সেই নিখুঁত হাসির কথা ভাবল যা সে তখন দিয়েছিল যখন সেই নিজের মাকে নিয়ে আসার প্রস্তাব দিয়েছিল। নিশ্চয়ই সোনালি, ইনি তোমার মা। সে জন্মদিনের ফুলের কথা ভাবল যা তার আসার আগে জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সে নোটবইয়ের প্রথম মাসের কথা ভাবল। যদি তিনি এখানে বেশি দিন থাকার পরিকল্পনা করেন তবে ওনাকে বাধা না হওয়া শিখতে হবে। অভিজিৎ একা কিচেনে রয়ে গেল। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকল। তার মনে পড়ে গেল মা কিভাবে বলেছিলেন, আমি ঠিক আছি খোকা।
সে বুঝে গেল ওই হাসির পেছনে কতটা যন্ত্রণা লুকিয়েছিল। অভিজিৎ সেই সকালের কথা ভাবল, যখন সোনালির নজর সরাসরি নোট বইটার উপর গিয়ে পড়েছিল। সেটা কোনো অপরাধ বোধ থেকে নয়, বরং লাভ ক্ষতির হিসেব কষার জন্য। অমিত তার দিকে ফিরে তাকাল। তুমি কি ওই ঋণের ব্যাপারে নিশ্চিত হতে পারবে? আমি চেষ্টা করতে পারি। রাহুল আমাকে এমন একজনের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারে যে এই বিষয়ে বেশি জানে। করো। অমিত মাথা নাড়ল এবং ফোন বের করল। অভিজিৎ সোফায় ফিরে এলো, নিজের মায়ের নোট বইটা হাতে নিল। এক মুহূর্ত সেটা ধরে থাকল এবং তারপর খুব সাবধানে মেঝের ওপর রাখল, যেন সেটা এমন কোনো জিনিস যা সম্মানের যোগ্য। ৪৭টি এন্ট্রি, ৯ মাস, আর সে এখনও সবকিছু জানত না। ২ বছর। অমিত ৪০ মিনিট ধরে ফোনে কথা বলল। অভিজিৎ সেই কথাবার্তা শুনল না। সে কিচেনে গেল, কফি বানালো, আর কফি মেকারের সামনে দাঁড়িয়ে কফির গাঢ় ধারাটি জগের মধ্যে পড়তে দেখতে থাকল, বিশেষ কোনো কিছুর কথা চিন্তা না করেই, অথবা একই সময় অনেক কিছু ভাবছিল যা আসলে প্রায় একই কথা। দুপুরের দিকে অনুরাধা দেবী নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। যখন তিনি অমিতকে ঘরে দেখলেন তখন তার মুখটা কিছুটা নরম হল। একজন মায়ের সেই সংক্ষিপ্ত স্বস্তি, যখন তার ২ ছেলেই এক জায়গায় থাকে। তারপর তিনি দুজনের হাবভাব দেখলেন এবং আবার গম্ভীর হয়ে গেলেন। তোমরা কি আমার ব্যাপারে কথা বলছ? তিনি জিজ্ঞাসা করলেন। আমরা সব কিছু নিয়েই কথা বলছি, অভিজিৎ বলল। বসো না। আমি বসতে চাই না। কি হয়েছে? এখন কিছু না, দয়া করে বসো। অনুরাধা দেবী সোফার একদম কিনারে সোজা পিঠে এবং হাত হাঁটুর উপর রেখে বসলেন, সব সময়ের মতো। অমিত সোফায় বসার আগে তার কপালে চুমু খেল। তিনি ১ সেকেন্ডের জন্য তার হাত ধরলেন। সোনালি কোথায়? অমিত নিচু স্বরে জিজ্ঞাসা করল। এখনও ঘরে আছে, অভিজিৎ বলল। ও কি জানে যে আমি এখানে আছি? আমার মনে হয় ও কলিং বেলের আওয়াজ শুনেছে। ৩ জন এক মুহূর্তের জন্য চুপ থাকল। মা, অভিজিৎ বলল, আমাকে আপনাকে কিছু প্রশ্ন করতে হবে, আর আমাকে সত্যি জবাব চাই। আমাকে বাঁচানোর চেষ্টা করো না বাবা, আমাকে বাঁচিও না। তুমি কি এটা করতে পারবে? অনুরাধা দেবী তাকে দেখলেন, ধীরে ধীরে মাথা নাড়লেন। যখন সোনালি তোমাকে তোমার বিকল্পগুলোর কথা বলেছিল, সেই একই শব্দ যা অমিত সেই সকালে বলেছিল, সেটা কি একবার ছিল নাকি তার বেশি? ২ বার। দ্বিতীয়বার কবে ছিল? এপ্রিল মাসে, প্রায় ৭ সপ্তাহ আগে। অনুরাধা দেবী নিজের হাত দুটো হাঁটুর ওপর চাপ দিয়ে ধরলেন। সে আমাকে বলেছিল যে তুমি কাজের জন্য একটা লম্বা সফরে যাওয়ার কথা ভাবছ, কয়েক মাসের জন্য বাইরে, আর হয়তো এটাই আমার জন্য শিলিগুড়ির বাড়িতে ফিরে যাওয়ার ভালো সময় হবে, যাতে আমি তোমার অনুপস্থিতিতে এখানে একা না থাকি। অভিজিৎ কপালে ভাঁজ করল। আমি কোনো লম্বা সফরের কথা ভাবছি না। আমি জানি, সেই কারণেই আমি তাকে কিছু জিজ্ঞাসা করিনি, কারণ ওটা মিল ছিল না। আর তুমি তাকে কি বললে? যে আমি এটা নিয়ে ভেবে দেখব, আর তারপর ও এটার আর উল্লেখ করেনি। আমার মনে হয় ও বুঝে গিয়েছিল যে আমি অত সহজে যাব না। অমিত অভিজিতের দিকে তাকাল। অভিজিৎ তাকে পাল্টা দেখল। ও কি কখনো আপনার সাথে টাকার ব্যাপারে কথা বলেছে? মা, অমিত জিজ্ঞাসা করল। আপনার অথবা অভিজিতের? অনুরাধা দেবী ভাবলেন। একবারও আমাকে জিজ্ঞাসা করেছিল যে অভিজিতের বিজনেস কেমন চলছে, কত ভালো চলছে। ও এটা খুব সাধারণ একটা গল্পের মতোই বলেছিল, যেমনটা কিচেনে জল ফোটার অপেক্ষায় গল্প করা হয়। আমি ওকে বললাম যে আমি বিজনেসের ব্যাপারে কিছু জানি না, আর এসব বিষয়ে অভিজিতের। ও তখন প্রসঙ্গ বদলে দিল। এটা কবে ছিল? ৫ মাস আগে। প্রায় তখনই অভিজিৎ সোফা থেকে উঠল। সে আবার জানালার দিকে গেল। যখন তাকে নিজের চিন্তাভাবনা গুছিয়ে নিতে হতো, তখন তার অভ্যেস ছিল কোনো বড় আর খোলা জায়গার সামনে দাঁড়ানো, যেন বাইরের শারীরিক প্রশস্ততা তাকে ভেতরের চিন্তাগুলো গুছিয়ে নিতে সাহায্য করে। সে গত ২ বছরের দিকে ফিরে তাকাল। সে সোনালির সাথে ২ বছর ধরে ছিল। প্রথম কয়েক মাস ছিল ঠিক যেমনটা প্রথম কয়েক মাস সব সময় হয়, তীব্র, সহজ, সেই শক্তিতে ভরপুর, যাতে বাকি সবকিছু গৌণ মনে হয়। সোনালি বুদ্ধিমান ও আকর্ষণীয় ছিল। সে সেই সব বিজনেস সার্কেলগুলোতে ঘোরাফেরা করতে জানত যেখানে অভিজিৎ ঘোরাফেরা করত। সে সঠিক ইভেন্টগুলোতে উপস্থিত থাকত। সে সঠিক মানুষদের চিনত। সে অভিজিতের কাছে সরাসরি কোনোদিন টাকা চায়নি, কিন্তু অভিজিৎ তাকে ট্যুরে নিয়ে গিয়েছিল, তাকে জিনিস উপহার দিয়েছিল, তাকে নিজের জীবনে এমনভাবে জড়িয়ে নিয়েছিল যার একটা আর্থিক মূল্য ছিল, যদিও কেউ এটার উল্লেখ করেনি। আর এখন অমিত তাকে বলছে যে ১৭ মাস আগে তার সাথে থাকতে আসার প্রস্তাব দেওয়ার ২ মাস আগে থেকেই কেউ ঋণের জন্য তার দরজায় কড়া নাড়তে শুরু করেছিল। সে হিসেব করে দেখল সময়ের মেলবন্ধন কাকতলীয় হওয়ার চেয়েও বেশি নিখুঁত ছিল। অভিজিৎ, অমিতের গলার আওয়াজ।
রাহুল আমাকে আরও কিছু নিশ্চিত করেছে। বলো। মহাজনের নাম বিজয় শর্মা। শহরে অনেক ব্যবসা আছে। ওই ব্যক্তি হিংসাত্মক অর্থে বিপজ্জনক নয়, কিন্তু সে সেই ধরনের লোক যে উসুলের জন্য আইনি ও সামাজিক চাপ ব্যবহার করে, মামলা করা, সম্পত্তি বাজেয়াপ্ত করা, এই ধরনের জিনিস। সোনালির উপর কত ঋণ আছে? রাহুল একটা আন্দাজ করেছে যা সে জানে। তার মতে এটা 4 লাখ থেকে 6 লাখ টাকার মধ্যে হতে পারে, হয়তো বেশি। অনুরাধা দেবী কিছু বললেন না, শুধু নিজের শান্ত স্বভাব নিয়ে শুনে গেলেন। আর ওর কি নিজের কোনো সম্পত্তি আছে? অভিজিৎ জিজ্ঞাসা করল। ওর নামে কিছুই রেজিস্টার্ড নেই। ও যে অ্যাপার্টমেন্টে আগে থাকত সেটা ভাড়ার ছিল। ওর কাছে নিজের কোনো গাড়ি নেই, কোনো সম্পত্তি নেই। অভিজিৎ এসব চুপচাপ বিচার করে দেখল। 5 মাস আগে এক কথাবার্তায়, যা খুব সাধারণ মনে হয়েছিল, সোনালি তার মায়ের কাছে অভিজিতের বিজনেসের অবস্থা নিয়ে জানতে চেয়েছিল। 7 মাস আগে অভিজিৎ আংটি খুঁজতে শুরু করেছিল। 9 মাস আগে তার মা অ্যাপার্টমেন্টে এসেছিলেন। 17 মাস আগে ঋণ চাপ দেওয়া শুরু করেছিল। সবকিছু একটা ক্রমে ছিল, এমন একটা ক্রম যা কেউ ভাবেনি যে সে দেখবে, কিন্তু যেটা পুরোপুরি দৃশ্যমান ছিল, যেমনই কেউ সেটা খোলা চোখে দেখত। আমাকে ওর সাথে কথা বলতে হবে, অভিজিৎ বলল। এখনই? অমিত জিজ্ঞাসা করল। এখনই না, আগে আমাকে কিছু নিশ্চিত করতে হবে। সে গেস্ট রুমে গেল, যেখানে তার কাছে একটা দ্বিতীয় ল্যাপটপ ছিল যা সে কাজের জন্য ব্যবহার করত। সে ইমেল খুলল আর সোনালির সাথে জয়েন্ট অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট খুঁজল। একটা অ্যাকাউন্ট যা তারা 9 মাস আগে অ্যাপার্টমেন্টের খরচের জন্য একসাথে খুলেছিল। তার গত 6 মাসের লেনদেন পরীক্ষা করতে 15 মিনিট লাগল। নিয়মিত কিছু ট্রান্সফার ছিল যা সে করেনি, ছোট ছোট উত্তোলন যা ব্যক্তিগতভাবে নজরে আসত না, 2500, 3500, 2000। কিন্তু যখন সেগুলো যোগ করল, 6 মাসে মোট 4,50,000-এর একটু বেশি ছিল। এটা টাকা ছিল না, এটা অঙ্ক ছিল না, এটা ছিল একটা প্যাটার্ন। এটা ছিল সেই পদ্ধতি যার মাধ্যমে টাকা তোলা হয়েছিল এবং সেই দিনগুলোর সাথে পুরোপুরি মিলে যাচ্ছিল যখন সে শহরের বাইরে থাকত। অভিজিৎ ল্যাপটপ বন্ধ করে দিল। গেস্ট রুমে কয়েক মিনিট চুপচাপ বসে থাকল। সে প্রথমবার সোনালীকে শহরের মাঝখানে একটা টেক কনফারেন্সে দেখেছিল। সে তাদের প্রথম কথাবার্তার কথা ভাবল, যে কিভাবে সোনালী ঠিকঠাক জানত যে অভিজিতের কাজের ব্যাপারে কি জিজ্ঞাসা করতে হবে যাতে সে কথা বলতে থাকে। সে সেই সব বাড়ির কথা ভাবল যখন সে ক্লান্ত হয়ে বাড়ি আসত আর সোনালি রাতের খাবার তৈরি করে রাখত এবং পরিবেশটা নিখুঁত থাকত, কথাবার্তা সঠিক হতো। সে ভাবল এর মধ্যে কতটা বাস্তব ছিল সে জানত না, আর সম্ভবত সেটাই সবচেয়ে কঠিন বিষয় ছিল, এটা না জানা যে কতটা ছাড়তে হবে আর কতটা রাখতে হবে। সে ঘরে ফিরে এলো। অমিত এখনও ওখানেই ছিল, অনুরাধা দেবীও। দুজনেই তাকে ভেতরে আসতে দেখল। জয়েন্ট অ্যাকাউন্টে এমন কিছু লেনদেন আছে যা আমি চিনি না, অভিজিৎ বলল। 6 মাসে 4,50,000। অমিত এক মুহূর্তের জন্য নিজের চোখ বন্ধ করল। অনুরাধা দেবী নিজের হাত দুটোর উপর চোখ নামিয়ে নিলেন। মা, অভিজিৎ বলল, আপনি কি কখনো কিছু দেখেছিলেন? টাকার সাথে সম্পর্কিত কোনো ট্রান্সফার, সোনালির কম্পিউটার বা ফোনে কিছু? অনুরাধা দেবী একবার ইতস্তত করলেন। একবার, তিনি বললেন। প্রায় 4 মাস আগে আমি কিচেনে গিয়েছিলাম, ওর অলক্ষ্যে। ও ফোনে কথা বলছিল, ও নিচু স্বরে কথা বলছিল, কিন্তু আমি একটা অংশ শুনেছিলাম। ও বলছিল যে ওর আরও সময় চাই, জিনিসগুলো এগোচ্ছে, ও খুব শীঘ্রই সবকিছু এক ঝটকায় সমাধান করতে পারবে। ঘরে পুরোপুরি নিস্তব্ধতা ছেয়ে গেল। এক ঝটকায় অভিজিৎ আবার বলল, আমি এটাই শুনেছিলাম। তারপর ও আমাকে দেখল আর কল কেটে দিল। ও আমাকে বলল যে ওটা একটা বন্ধু ছিল যার ইমোশনাল সমস্যা ছিল। অভিজিৎ ধীরে ধীরে মাথা নাড়ল, সোফায় বসে পড়ল, সেন্টার টেবিলের দিকে তাকাল। সবুজ রঙের নোটবইটা এখনও ওখানেই ছিল। সে কনসোলের ড্রয়ারে রাখা আংটির বাক্সের কথা ভাবল। ওই বাক্সটা যেটা সে কলকাতায় এই নিশ্চয়তার সাথে এনেছিল যে আজকের সন্ধ্যাটা নতুন কিছু শুরু হতে চলেছে। কিছু একটা শুরু তো হয়েছিল, শুধু এমন কিছু যা সে কল্পনা করেছিল তার চেয়ে পুরোপুরি আলাদা ছিল। তুমি কি করতে চলেছ? অমিত জিজ্ঞাসা করল। অভিজিতের উত্তর দিতে দেরি হল। আমি ওকে নিজেই সত্যিটা বলার একটা সুযোগ দেব, সে শেষে বলল। একটা সুযোগ, যদিও সেটা নেয় তবে আমরা কথা বলবো, যদিও না নেয় তবে। সে বাক্যটা শেষ করল না। ওটা শেষ করার প্রয়োজন ছিল না। সেই প্রস্তাব যা ছিল না, নয়না সেন দুপুর 1:45 অ্যাপার্টমেন্টে এলো। ও কিছুই জানত না যে কি হয়েছে। অভিজিৎ ওকে একটা ছোট মেসেজ পাঠিয়েছিল, যখন তুমি আসতে পারবে পেন্ট হাউসে চলে এসো, আমাকে তোমার সাথে কথা বলতে হবে।
আরও আধ ঘণ্টায় নিজের কাজের নোটবই হাতে নিয়ে এবং নিজের সেই সময়ের পাংচুয়ালিটির সাথে চলে এসেছিল যা কোনোদিন ভুল হয় না। অভিজিৎ দরজা খুলল। নয়না ওকে এক মুহূর্তের জন্য দেখল এবং তখনই বুঝে গেল যে কিছু একটা ভুল হয়েছে। ও অভিজিতের জন্য 4 বছর ধরে কাজ করছিল। ও অভিজিতের মুখের প্রতিটি পরিবর্তন চিনত। কি হয়েছে? ও ভেতরে যাওয়ার আগে জিজ্ঞাসা করল। ভেতরে এসো, আমি বোঝাচ্ছি। অমিত এখনও ঘরে ছিল। অনুরাধা দেবী 1 ঘণ্টা আগে নিজের ঘরে চলে গিয়েছিলেন। অভিজিৎ ওলাকে বিশ্রাম নিতে বলেছিল, আর তিনি ওনার সেই নম্রতার সাথে সেটা পালন করেছিলেন, যা আসলে অভিজিতের ওপর ভরসা করার একটা মাধ্যম ছিল। ওকে ওটা সমাধান করতে দেওয়া, যা তিনি নিজে সমাধান করতে পারেননি। নয়না অমিতকে নমস্তে বলল, সোফায় বসল আর শুনল। অভিজিৎ ওকে 15 মিনিটে সবকিছু বলল, কোনো রাগঢাক না করে, ওর প্রতিক্রিয়ার আশা না করে, শুধু তথ্য। গত রাতের দৃশ্য, নোট বই, নিজের মায়ের সাথে কথাবার্তা। অমিত ঋণের ব্যাপারে যা নিশ্চিত করেছিল, জয়েন্ট অ্যাকাউন্টে লেনদেন, সেই কল যা অনুরাধা দেবী ভুল করে শুনে ফেলেছিলেন। যখন অভিজিৎ কথা শেষ করল, নয়না কয়েক সেকেন্ড কিছু বলল না। তুমি কবে প্রপোজ করতে চলেছিলে? ও শেষমেশ জিজ্ঞাসা করল। কাল সন্ধ্যায়। নয়না সংক্ষেপে নিজের চোখ বন্ধ করল। সেগুলো খুলল। অভিজিৎ, আমাকে তোমাকে কিছু বলতে হবে। বলো। আজ সকালে তোমার ফোন করার আগে আমি জুয়েলারি স্টোরে গিয়েছিলাম আংটির জন্য এই প্রেজেন্টেশন বক্সটা আনতে, যেটা তুমি অর্ডার করেছিলে, যেটাতে খোদাই করা ছিল। আমি জানতাম না যে ওটা তোমার কাছে আগে থেকেই আছে। আমার মনে হয়েছিল তুমি ওটা আজ পর্যন্ত ওখানেই রেখে দিয়েছ। অভিজিৎ কপালে ভাঁজ করল। কোন প্রেজেন্টেশন বক্স? যেটা তুমি 3 সপ্তাহ আগে অর্ডার করেছিলে, একটা ছোট কাঠের বাক্স যার ভেতর খোদাই করা ছিল। জুয়েলারি স্টোর কাল আমাকে ফোন করেছিল যে ওটা তৈরি হয়ে গিয়েছে। আমি কোনো কাঠের বাক্স অর্ডার করিনি। নয়নার চোখের পাতা কেঁপে উঠল। না, আমি তোমার অ্যাকাউন্ট থেকে ইমেল মারফত অর্ডার পেয়েছিলাম। দুজনে একে অপরের দিকে তাকালো। তোমার কাছে ইমেলটা আছে? নয়না নিজের ফোন খুলল, খুঁজল, ওটা পেয়ে গেল। ওটা অভিজিতের দিকে বাড়িয়ে দিল। ইমেলটা অভিজিতের কাজের অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছিল, ঠিক অভিজিতের নাম দিয়ে, সেই ফরম্যাটে যা অভিজিৎ সাপ্লায়ারদের সাথে অর্ডারের জন্য ব্যবহার করত। কিন্তু উত্তর দেওয়ার ঠিকানাটা অভিজিতের ছিল না। এটা একটা সদৃশ ঠিকানা ছিল, প্রায় একই রকম। ডোমেনে একটা অক্ষর আলাদা ছিল। ওই ধরনের প্রতিস্থাপন যা কেউ লক্ষ্য করে না, যদি না সে সেটা আলাদাভাবে খোঁজে। অভিজিৎ ইমেলটা 2 বার পড়ল। কেউ আমার অ্যাকাউন্টে ঢুকেছে, অথবা প্রেরককে জাল করেছে, ও বলল, অথবা এমন কেউ যে জানে তুমি কিভাবে লেখো আর কিভাবে কাজ করো। অমিত অন্য সোফা থেকে বলল। তারপরে যে নিস্তব্ধতা নামল, তা আগের সব নিস্তব্ধতার চেয়ে আলাদা ছিল। আরও বেশি ঠান্ডা, আরও বেশি জমাট। অভিজিৎ উঠল, কনসোল পর্যন্ত গেল, ড্রয়ার খুলল আর আংটির বাক্সটা বের করল। সে সেটা এক মুহূর্ত হাতে ধরে দেখল, তারপর ওটা নিজের মায়ের সবুজ নোট বইয়ের পাশে সেন্টার টেবিলে রেখে দিল। 2টো বাক্স, 2টো গল্প। আমি এখন ওর সাথে কথা বলবো, অভিজিৎ বলল। আমি এখানেই আছি, নয়না নিচু স্বরে বলল। আমিও এখানেই আছি, অমিত বলল। তোমরা দুজনেই এখানে থাকবে। অভিজিৎ তাদের দেখল। বাইরে যেও না। সে করিডর থেকে মূল ঘরের দিকে গেল। সে দরজায় 2 বার টোকা দিল। সোনালি, তোমার বাইরে আসার দরকার। ভেতরে নিস্তব্ধতা, তারপর পায়ের শব্দ। দরজা খুলল। সোনালি পোশাক বদলে নিয়েছিল। সে এখন গাউনে ছিল না। সে গাঢ় রঙের প্যান্ট আর একটা সাধারণ টপ পরেছিল, চুল খোলা, হালকা মেকআপ। এটা তার সেই রূপ যা সে তখন নিত যখন সে বেশি সহজলভ্য, বেশি ঘরোয়া আর কম ভয়ঙ্কর দেখাতে চাইত। সে অভিজিতের চোখে দেখল। কথা বলার জন্য তৈরি? অভিজিৎ জিজ্ঞাসা করল। আমি সবসময় তৈরি ছিলাম। তারা ঘরের দিকে এগিয়ে গেল। সোনালি অমিতকে দেখল, আর তার মুখে কিছু বদলে গেল। ঠোঁটের চারপাশে একটা সংক্ষিপ্ত টান, কিন্তু সে তাকে স্বাভাবিকভাবে নমস্তে বলল। অমিত। সোনালি। নয়না পেছনে বসেছিল। সোনালি তাকে দেখল, তারপর সেন্টার টেবিলের দিকে তাকালো আর আংটির বাক্সটা দেখল। অভিজিৎ সেই মুহূর্তে সোনালীকে এমন মনোযোগ দিয়ে দেখল যা সে আগে কখনো করেনি। সে দেখল সোনালীর চোখ কিভাবে বাক্সটা খুঁজছে। সে দেখল সোনালীর শরীর কিভাবে প্রতিক্রিয়া করছে। মুদ্রায় একটা খুব ছোট পরিবর্তন, প্রায় অলক্ষিত, একটা তাৎক্ষণিক গণনা। আর সে দেখল যে তার হাবভাব কিভাবে বদলায়, বিস্ময় বা আবেগের দিকে নয়, বরং একাগ্রতার দিকে বেশি। যেন কেউ এইমাত্র দেখেছে যে বোর্ডে একটা ঘুঁটি অপ্রত্যাশিতভাবে চাল দেওয়া হয়েছে, আর সে নতুন বিকল্পগুলো বিচার করছে। অভিজিৎ, সোনালী বলল, আর তার কণ্ঠস্বর আবার বদলে গিয়েছিল। সেটা অনেক বেশি নরম ছিল, এখন অনেক বেশি উষ্ণ। ওটা বসো দয়া করে, ওটা একটা আংটি। সোনালী বসো। সে বসল, কিন্তু তার চোখ বাক্স থেকে সরছিল না।
অভিজিৎ দাঁড়িয়ে থাকল। সোনালি, আমি তোমাকে সরাসরি প্রশ্ন করতে চলেছি আর আমার সরাসরি উত্তর চাই। তোমার ওপর কি বিজয় শর্মার ঋণ আছে? ঘরে নামটা জলের মধ্যে পাথরের মতো ছিল। অভিজিৎ ঢেউ দেখল। সোনালি সঙ্গে সঙ্গে উত্তর দিল না। 2 সেকেন্ড, 3 সেকেন্ড। সেই সময়ের মধ্যে অভিজিৎ তার মুখে এমন কিছু দেখল যা সে ওখানে আগে কখনো দেখেনি। সকালের হিসেবি নিস্তব্ধতা নয়, গত কয়েক মিনিটের কৌশলগত উষ্ণতা নয়, বরং এমন কিছু যা বাস্তব ভয়ের মতো ছিল। এটা খুব অল্প সময় স্থায়ী ছিল, হয়তো 3 সেকেন্ড, হয়তো 4, আর তারপর শান্তি ফিরে এলো। তোমাকে এই নাম কে বলেছে? তাতে কিছু যায় আসে না। তোমার ওপর কি ওর ঋণ আছে? অভিজিৎ, এটা তার চেয়েও জটিল যতখানি হ্যাঁ কি না। সোনালি নিজের হাত ক্রস করে বসল, মেঝের দিকে তাকালো। আংটির বাক্সটা এখনও ওখানেই ছিল। অভিজিৎ লক্ষ্য করল যে সোনালি ওটা দেখার পর থেকে ওটা দেখা বন্ধ করেনি। আমার কিছু সময় আগে আর্থিক অবস্থা খারাপ ছিল, সে শেষে বলল, এখন এটা নিয়ন্ত্রণে। কত ঋণ আছে অভিজিৎ? কত, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। যখন আমার অ্যাকাউন্ট থেকে এমন সব ট্রান্সফার হয় যা আমি অথরাইজড করিনি, তখন সেটা আমার ব্যাপারও। সোনালি চোখ তুলল। সেই মুহূর্তে সে অভিজিতের দিকে যে নজরে তাকালো তা সারাদিনে তার দেখানো কোনো রূপের সাথে মিলছিল না। এটা অনেক বেশি নগ্ন, অনেক বেশি সোজাসাপটা। আমি তোমাকে ওই টাকা ফেরত দিয়ে দিতাম। দিতে? হ্যাঁ, এটা সবসময় সাময়িক ছিল। আমার কখনো উদ্দেশ্য ছিল না যে তোমার আমার অ্যাকাউন্টে কবে থেকে অ্যাক্সেস ছিল? তুমি আমাকে 1 বছর আগে অ্যাপার্টমেন্টের খরচের জন্য পাসওয়ার্ড দিয়েছিলে। অ্যাপার্টমেন্টের খরচের জন্য, থার্ড পার্টিকে ট্রান্সফার করার জন্য নয়। অভিজিৎ, আমি কসম খাচ্ছি যে আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলতাম। আমি সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। সঠিক সময় তখনই ছিল যখন আমি তোমাকে ওই আংটিটা পরিয়ে ফেলতাম। শব্দগুলো ঘরে ভারী বোঝার মতো আছড়ে পড়ল। সোনালি উত্তর দিল না, আর সেই নিস্তব্ধতা অভিজিতের সারাদিনে পাওয়া সবচেয়ে স্পষ্ট উত্তর ছিল। নয়না ঘরের পেছনে মেজ দেখছিল। অমিত মাটির দিকে তাকিয়েছিল। অনুরাধা দেবী একটি বন্ধ দরজার ওপাশে নিজের ঘরে ছিলেন, কিছুই শুনছিলেন না, অথবা হয়তো সবকিছুই শুনছিলেন। অভিজিৎ টেবিল থেকে আংটির বাক্সটি তুলে নিল। সেটি এক মুহূর্তের জন্য ধরল, তারপর একটি মৃদু শব্দের সাথে সেটি বন্ধ করে নিজের পকেটে রেখে দিল। আমার সত্যিটা জানা দরকার, সে বলল। সাজানো কোনো সংস্করণ নয়, যা তুমি আমাকে বলার জন্য হিসেব করে রেখেছিলে তাও নয়, বরং সত্যিটা বলো। তুমি কি পরিকল্পনা করছিলে? সোনালি তার দিকে তাকালো এবং সেই মুহূর্তে তার ভেতরে কিছু একটা নড়ে উঠল। অভিজিৎ জানত না যে এটি এত লম্বা সময় ধরে এত ভারী কিছু বয়ে বেড়ানোর ক্লান্তি নাকি অন্য কোনো হিসেবি চাল, কিন্তু সে অনুভব করল যে সামনে যা আসতে চলেছে তা আগের সব কিছুর চেয়ে আলাদা হবে। আমি তোমার সাথে একান্তে কথা বলতে চাই, সোনালি বলল। না অভিজিৎ, না, তোমার যা বলার তা এখানেই বলো। সোনালি অমিতকে দেখল, তারপর নয়নাকে, তারপর অভিজিৎকে, এবং শেষ পর্যন্ত মুখোশটা খুঁজতে শুরু করল। মুখোশ খুলে যায়। সোনালি সিদ্ধান্ত নিতে 10 সেকেন্ড সময় নিল। অভিজিৎ সেই 10 সেকেন্ড গুনল। যে 10 সেকেন্ডে সে টেবিলের দিকে দেখল, তারপর জানালার দিকে, তারপর নিজের হাতের দিকে। 10 সেকেন্ড যাতে তার ভেতরে কেউ একজন শেষবারের মতো হিসেব কষল এবং নির্ধারণ করল যে এখন আত্মরক্ষার আর কোনো জায়গা নেই। যখন সে চোখ তুলল তখন তা ছিল অন্যরকম। কোনো উষ্ণতা ছিল না, কোনো হিসেবি কোমলতা ছিল না, কেবল একটি সরাসরি ক্লান্ত নজর এবং এমন কিছু যাকে অন্য কোনো ব্যক্তিতে স্বস্তি বলা যেতে পারত, কিন্তু তার ক্ষেত্রে এটি ছিল এমন কিছুকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের মতো যা সে অনেক লম্বা সময় ধরে অনেক কষ্টে বয়ে বেরিয়েছিল। হ্যাঁ, সে বলল, আমার বিজয় শর্মার ঋণ আছে। কেউ কিছু বলল না। এটি 5 লাখ। আমি এটি 4 বছরে ভুল সিদ্ধান্ত এবং এমন কিছু পরিস্থিতির সংমিশ্রণে জমিয়েছি যা এখন আর প্রাসঙ্গিক নয়। যখন শর্মা চাপ দেওয়া শুরু করল তখন আমার একটি রাস্তা দরকার ছিল। সে একটু থামল, আর তুমি ছিলে একটি সম্ভাব্য রাস্তা। সে যেভাবে এটি বলল তাতে কোনো নিষ্ঠুরতা ছিল না। এটি তার চেয়েও খারাপ ছিল। এটি ছিল একদম নিরপেক্ষ, যেন কেউ কোনো লেনদেনের বর্ণনা দিচ্ছে। শুরু থেকেই? অভিজিৎ জিজ্ঞাসা করল। তার কণ্ঠস্বর ছিল শান্ত, খুব শান্ত। না, সোনালি তার দিকে তাকালো। শুরুতে নয়। শুরুতে তুমি ছিলে একজন আকর্ষণীয় ব্যক্তি যার সাথে আমার একটি ইভেন্টে দেখা হয়েছিল এবং যার সাথে আমি বাইরে যেতে চেয়েছিলাম। সেটি ছিল আসল। আমি তোমার জন্য যা অনুভব করি। সে থামল। সে নিজেকে সংশোধন করল। আমি কোনো এক সময় যা অনুভব করেছিলাম তা ছিল আসল। কোনো এক সময় জিনিসগুলো বদলে যায় অভিজিৎ, পরিস্থিতি মানুষকে বদলে দেয়। আমার নিজের সমস্যা সমাধানের দরকার ছিল এবং তোমার কাছে তা সমাধান করার উপায় ছিল, যদিও তুমি হয়তো কোনোদিন জানতেও না। আর বিয়ে? সোনালি সঙ্গে সঙ্গে উত্তর দিল না। একটি বিয়ের আইনি দায়বদ্ধতা থাকে, অমিত নিজের সোফা থেকে বলল। তার কণ্ঠস্বর ছিল শীতল। সম্পদ, অ্যাকাউন্ট,
প্রপার্টি, একটি সই করা কাগজের সাথে সবকিছু অনেক বেশি সহজলভ্য হয়ে যায়। সোনালি এটি অস্বীকার করল না, এবং সেই নিস্তব্ধতা ছিল আরও একটি উত্তর। অভিজিৎ সোফা থেকে উঠে জানালার দিকে গেল, সেই সব সময়ের পরিচিত জানালা, এবং অনেক সেকেন্ড ধরে সবার দিকে পিঠ করে দাঁড়িয়ে থাকল। কেউ কিছু বলল না। কলকাতার শোরগোল দূর থেকে ভেসে আসছিল। 12 তলা নিচে পুরোপুরি উদাসীন পথ। অভিজিৎ না ঘুরেই বলল, কেন? সোনালি জিজ্ঞাসা করল। জন্মদিনের ফুল, তুমি আমার আসার আগেই সেগুলো সরিয়ে দিয়েছিলে। আমার মায়ের ফুল, তুমি ওনার ঘরে রেখে দিয়েছিলে, যাতে আমি সেগুলো তোমার সাথে না দেখি। নিস্তব্ধতা। এটি একটি ছোট জিনিস ছিল, সোনালি বলল। এটি সেই ধরনের ছোট জিনিস ছিল যা কেউ তখন করে যখন সে চায় যে অন্য কেউ নিজেকে অদৃশ্য মনে করুক। অভিজিৎ ঘুরল। সে তাকে দেখল। কতগুলো ছোট জিনিস ছিল অভিজিৎ? কতগুলো সোনালি? আমি জানি না, হয়তো অনেকগুলো। সারাদিনে প্রথমবার তার গলায় সামান্য কম্পন দেখা দিল। এটি কান্না ছিল না, এটি অন্য কিছু ছিল। আমি জানতাম যে যতক্ষণ তোমার মা এখানে তোমার সাথে থাকবেন এবং সবকিছু দেখতে থাকবেন, ততক্ষণ এটি অনেক বেশি কঠিন হবে। তুমি ওনার কথা শুনতে, যদি উনি কিছু বলতেন তবে তুমি শুনতে। আমার দরকার ছিল তোমার উপর ওনার প্রভাব কমিয়ে দেওয়া। ওনার প্রভাব? অভিজিৎ শব্দগুলো এমনভাবে আওড়ালো যেন সেগুলো কোনো ভিনদেশী ভাষার শব্দ। আমার মা ৭২ বছরের এবং কাঁধের ব্যথার রোগী। আমার উপর ওনার প্রভাব হলো এই যে আমি ওনাকে ভালোবাসি। একে নিয়ন্ত্রণ করা যায় না সোনালি। আমি জানি, সেই কারণেই এটি কাজে লাগেনি। পেছনে নয়না টেবিলের দিকে তাকিয়েছিল। তার ঠোঁট কামড়ানো এবং চোখ ছিল উজ্জ্বল, কিন্তু সে কিছুই বলছিল না। এটি তার কথোপকথন ছিল না, কিন্তু সে সেখানে ছিল কারণ অভিজিৎ তাকে থাকতে বলেছিল এবং সে সব সময় তাই করত যা সে তাকে করতে বলত। এই জন্যে নয় যে অভিজিৎ তার কাছে এটি দাবি করত, বরং এই জন্যে যে সে তাকে বিশ্বাস করত, সেইভাবে যা 4 বছর ধরে তার জীবনের সবচেয়ে শান্ত ধারাবাহিকতা হয়েছিল। জাল ইমেল, অভিজিৎ বলল। জুয়েলারির অর্ডার। সে জানতে চেয়েছিল আংটি তৈরি কিনা। সে জানতে চেয়েছিল তুমি আমাকে কবে প্রপোজ করতে চলেছিলে। কিসের জন্য? সোনালি তার দিকে তাকালো। তৈরি থাকার জন্য। এটি জানার জন্য যে আমার কাছে কত সময় ছিল। কত সময় কিসের জন্য? এটি ঠিক করার জন্য যে প্রস্তাব গ্রহণ করব কিনা। একটি বিরতি? আর যদি গ্রহণ করতাম তবে এটি ঠিক করার জন্য যে সামনে কি করতে হবে। অভিজিৎ তাকে একটি লম্বা মুহূর্তের জন্য দেখল। তুমি কি কোনোদিন আমাকে ভালোবেসেছিলে? সে জিজ্ঞাসা করল। এটি কোনো ভুক্তভোগীর প্রশ্ন ছিল না। এটি ছিল একটি বাস্তব সোজাসাপটা প্রশ্ন, এমন একজনের যাকে পুরো সত্যিটা জানার দরকার ছিল, সেটি যন্ত্রণাদায়ক হলেও। সোনালির উত্তর দিতে দেরি হল, এবং সেই দেরিটি ছিল সারা দিন ধরে দেওয়া তার সবচেয়ে সৎ উত্তর। আমার মনে হয় কোনো এক সময়, হ্যাঁ, আমার মনে হয় সময়ের সাথে সাথে এটি অন্য জিনিসের সাথে এত মিশে গিয়েছিল যে আমি আর বুঝতে পারিনি কোনটি কী ছিল। সে চোখ নিচু করে নিল। এতে তোমার কোনো লাভ হবে না। আমি জানি না, অভিজিৎ বলল। এতে আমার কোনো লাভ হবে না। দীর্ঘ নিস্তব্ধতা ছেয়ে গেল। অমিত সোফা থেকে উঠল, অভিজিতের কাছে গেল এবং তার কাঁধে হাত রাখল। সে কিছুই বলল না, শুধু ওইটুকুই। সোনালি অভিজিৎ শেষে বলল, তোমার নিজের জিনিস গুছিয়ে নেবা দরকার। সোনালি চোখ তুলল। আজই অভিজিৎ, আমার এখানে অনেক জিনিস আছে। আমি আজ সবকিছু নিয়ে যেতে পারবো না। যা তুমি আজ নিয়ে যেতে পারবে না, নয়না কাল সেগুলো তোমাকে পাঠানোর ব্যবস্থা করবে। সে নয়নার দিকে তাকালো। সে কিছু না বলে মাথা নাড়ল। কিন্তু আজ রাতে তুমি এখানে থাকতে পারবে না। সোনালি ধীরে ধীরে মাথা নাড়ল। সে উঠে করিডরের মাঝামাঝি পর্যন্ত গেল এবং থামল। যে টাকা আমি অ্যাকাউন্ট থেকে নিয়েছি, সে না ঘুরেই বলল, আমি তোমাকে ফেরত দিয়ে দেব। আমার টাকার প্রতি কোনো আগ্রহ নেই, তবু আমি তোমাকে ফেরত দিয়ে দেব। একটি বিরতি। আর অভিজিৎ, তোমার মায়ের ব্যাপারে আমি ওনার সাথে যা করেছি, আরও একটি দীর্ঘ বিরতি। আমার কাছে এটি সঠিক প্রমাণ করার কোনো পথ নেই। আমি শুধু এটুকুই বলতে পারি যে এটি ব্যক্তিগত ছিল না। উনি কোনোদিন কিছুই ভুল করেননি। উনি আমার জন্য কেবল একটি বাধা ছিলেন। এতে তোমারও কোনো লাভ হবে না, কিন্তু এটিই সত্যি। অভিজিৎ কোনো উত্তর দিল না। সোনালি মূল ঘরে গেল এবং দরজা বন্ধ করে দিল। নয়না ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ল। অমিত আবার বসে পড়ল। অভিজিৎ পকেটে হাত দিয়ে ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকল। সেন্টার টেবিলের দিকে তাকিয়ে থাকল, যেখানে তার মায়ের সবুজ নোটবইটি ঠিক সেখানেই পড়েছিল যেখানে সে ওটি ছেগেছিল। ৪৭টি এন্ট্রি, ৯ মাসের নিস্তব্ধতা, যা তার মা তাকে বাঁচানোর জন্য বয়ে বেরিয়েছিলেন। আর সে এই ফাঁকে একটি আংটি পছন্দ করছিল। তুমি ঠিক আছো? অমিত জিজ্ঞাসা করল। না, অভিজিৎ বলল, কিন্তু আমি ঠিক হয়ে যাব। সে তার মায়ের ঘরের দরজার কাছে গেল।
ধীরে ধীরে টোকা দিল। মা, যখন খুশি ভেতরে আসতে পারেন। এটি শেষ হয়ে গেছে। দরজার ওপাশ থেকে সঙ্গে সঙ্গে কোনো উত্তর এলো না। তারপর এক মুহূর্ত পর ধীরে এবং সাবধানী পায়ের শব্দ কাছে আসার আওয়াজ পাওয়া গেল। হ্যান্ডেল ঘুরছিল। অনুরাধা দেবী দরজা খুললেন এবং নিজের ছেলেকে দেখলেন। তার মুখে কোনো জয়ের ভাব ছিল না, কোনো স্পষ্ট স্বস্তি ছিল না, কেবল ওনার সেই গভীর শান্তি এবং তার অনেক ভেতরে এমন কিছু ছিল যা একটি বোঝা নেমে যাওয়ার অনুভূতির মতো ছিল। অভিজিৎ ওনাকে জড়িয়ে ধরল, কিছুই বলল না, উনিও না। অমিত অন্যদিকে তাকাল। নয়না টেবিল থেকে নিজের কাজের নোটবই তুলে নিল। সেটি নিজের ব্যাগে রাখল এবং নিজের সেই বিচক্ষণতার সাথে, যা কোনোদিন ভুল হয় না, তাদের একান্তে সময় দেওয়ার জন্য নিঃশব্দে প্রবেশপথের দিকে এগিয়ে গেল। দরজার কাছে পৌঁছনোর আগে অভিজিৎ তাকে ডাকল, নয়না। সে থামল এবং ঘুরল। আসার জন্য ধন্যবাদ। নয়না তাকে এক মুহূর্তের জন্য দেখল, মাথা নাড়ল এবং সেই মাথা নাড়ার মধ্যে ছিল 4 বছরের আনুগত্য, সময়ের পাবন্দি, কাজের কথা, যা কখনো কখনো প্রয়োজনে চেয়ে দীর্ঘ হয়ে যেত, কারণ দুজনেই তা কোনো নাম না দিয়েই হতে দিত। আমি এই জন্যেই আছি, সে বলল এবং বাইরে বেরিয়ে গেল। অভিজিৎ তার মাকে আবার জড়িয়ে ধরল। বাইরে মূল ঘরে সোনালির জিনিস গোছানোর আওয়াজ পাওয়া যাচ্ছিল। ড্রয়ার খোলা আর বন্ধ হওয়ার আওয়াজ, কিছু একটা শেষ হওয়ার আওয়াজ। সবচেয়ে দীর্ঘতম রাত। সোনালি 7:30টায় চলে গেল। সে 3টি স্যুটকেস এবং একটি বড় হ্যান্ডব্যাগ নিয়ে বেরোল। ঘর দিয়ে যাওয়ার সময় সে কিছুই বলল না। অভিজিৎ, অমিত এবং অনুরাধা দেবীর সাথে ডাইনিং টেবিলে বসেছিল। 3 জনের সামনে চায়ের কাপ ছিল এবং যখন সোনালি স্যুটকেস নিয়ে তাদের সামনে দিয়ে গেল, তখন তার এবং অভিজিতের মধ্যে কেবল এক মুহূর্তের চোখের সংযোগ হল, সংক্ষিপ্ত ও চূড়ান্ত। তারপর অ্যাপার্টমেন্টের দরজা বন্ধ হয়ে গেল। অমিত আরও 1 ঘণ্টা থাকল। সে কথা কম বলল। সে কিছু খেল যা অনুরাধা দেবী বানানোর জন্য জেদ করেছিলেন, একটি সাধারণ ডাল, যা কিচেনকে এমন একটি গন্ধে ভরিয়ে দিয়েছিল যা অভিজিৎ ছোটবেলা থেকে কঠিন দিনগুলোর সাথে মিলিয়ে দেখত। তার মা সব সময় বিশ্বাস করতেন যে ডালের মধ্যে এমন গুণ থাকে যা পুষ্টির চেয়েও বেশি। অমিত যাওয়ার আগে তার মায়ের কপালে চুমু খেল, করিডোরে অভিজিতের কাঁধে হাত রাখল এবং আর কিচ্ছু না বলে নিচে চলে গেল। রাত 9:30টায় অ্যাপার্টমেন্টে শান্তি ছেয়ে গেল। অভিজিৎ কাপগুলো ধুয়ে ফেলল, সে চুলা পরিষ্কার করল, বেঁচে যাওয়া খাবার ফ্রিজে রাখল। সে সেই ছোট এবং সাধারণ কাজগুলো করল যা কেউ তখন করে যখন তার হাতকে ব্যস্ত রাখার প্রয়োজন হয়, কারণ মস্তিষ্কের এখন কোথাও যাওয়ার জায়গা থাকে না। অনুরাধা দেবী সোফায় বসেছিলেন, বন্ধ টিভির দিকে তাকিয়েছিলেন। অভিজিৎ ওনার পাশে বসে পড়ল। তারা কিছুক্ষণ কথা না বলে বসে থাকল। শহর নিজের আলোগুলো জ্বালিয়ে নিয়েছিল। কলকাতা রাতে ছিল অন্যরকম এক শহর, আরও নরম, আরও বিস্তৃত, সেই সব জিনিসের গুণাগুণের মতো যা ওপর থেকে এবং দূর থেকে দেখা হয়। আমার ছেলে, অনুরাধা দেবী বললেন, বলো, তুমি কেমন আছো? ভাবছি। কি ভাবছ? অভিজিৎ উত্তর দেওয়ার আগে ভাবল, এটি কিভাবে সম্ভব ছিল যে আমি এটি দেখিনি? 2 বছর, মা, এমন নয় যে আমি 1 সপ্তাহের জন্য অন্যমনস্ক ছিলাম। এটি 2 বছর ছিল যখন আমি অন্যদিকে তাকিয়েছিলাম। যারা এটি খুব ভালোভাবে করতে জানে তাদের দেখা মুশকিল হয়, উনি বললেন। এমন নয় যে তুমি অন্ধ ছিলে, বরং সে ঠিকঠাক জানত কোথায় দাঁড়াতে হবে যাতে তুমি তাকে দেখতে না পাও। এটি আমাকে ক্ষমা করে না। আমি তোমাকে ক্ষমা করছি না, আমি তোমাকে বোঝাচ্ছি। অনুরাধা দেবী ওনার দিকে একটু ঘুরলেন। তুমি এমন একজন মানুষ যে ভরসা করে। এটি কোনো দোষ নয়, এটি বেঁচে থাকার একটি পথ। সেই একই পথ যাতে তোমার কর্মচারীরা অনুগত হয় এবং তোমার ভাই তোমাকে সত্যি কথা বলে, যদিও তা কঠিন। তুমি এই সব কিছু এবং একই সাথে দুনিয়ার সবার ওপর সন্দেহ করে বাঁচতে পারো না। তোমার সাথে আমার সেই ভরসা ছিল না। অভিজিতের কণ্ঠস্বর বদলে গেল। সেটি নিচু হয়ে গেল। আমার দেখা উচিত ছিল যে কিছু ঠিক নেই। আমি এখানে আসতে আমার সবকিছু স্বাভাবিক মনে হতো। আমি জিজ্ঞাসা করতাম যে আপনি কেমন আছেন, আর আপনি বলতেন ঠিক আছি, এবং আমি তা বিশ্বাস করে নিতাম আর নিজের দিনের কাজে এগিয়ে যেতাম। এটি একটি দোষ, মা। একে বলে সেখানে না দেখা যেখানে দেখা উচিত ছিল। অনুরাধা দেবী সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। তোমাকে কি বলতে হবে যে তুমি কেন কিছু বলনি? অভিজিৎ জিজ্ঞাসা করল। সত্যি আমাকে এই উত্তর দিও না যে তুমি বোঝা হতে চাওনি। আমাকে সত্যিটা বলো। সত্যি? অনুরাধা দেবী নিজের হাতের দিকে তাকালেন। কারণ আমার ভয় ছিল। কিসের ভয়? এই ভেবে যে তুমি আমার কথা মানবে, আর এই ভেবে যে তুমি আমার কথা মানবে না। দুটিতেই আমি আলাদা আলাদা কারণে ভয় পেতাম।
অভিজিৎ অপেক্ষা করল। যদি তুমি আমার কথা না মানতে, উনি চালিয়ে গেলেন, তবে আমি এই ঘরে এটি জেনে থাকতাম যে আমার নিজের ছেলে আমার চেয়ে অন্য এক নারীকে বেছে নিয়েছে, এবং আমি এটি চুপচাপ সহ্য করতে পারতাম, কারণ তুমি খুশি থাকতে, যদিও আমি থাকতাম না। উনি একটু বিরতি নিলেন। আমি আগেও এমন করেছি, কিন্তু যদি তুমি আমার কথা মানতে, তবে তোমাকে বেছে নিতে হতো, এবং আমি তোমাকে সেই অবস্থায় ফেলতে চাইতাম না, কারণ তুমি যাই বেছে নিতে কিছু একটা ভেঙে যেত, হয় তার সাথে সম্পর্ক অথবা তোমার যে কল্পনা ছিল সেটি। আর তুমি কিছু ভালো পাওয়ার জন্য অনেক কাজ করেছ অভিজিৎ, অনেক। যখন তুমি 17 বছরের ছিলে এবং আমার আগে উঠে কাজে যেতে, আমি সেই ব্যক্তি হতে চাইতাম না যে তোমার থেকে সেটি কেড়ে নেয়। অভিজিৎ নিজের বুকে কিছু একটা চেপে ধরার মতো অনুভব করল। আপনি আমার থেকে এটি কেড়ে নেননি মা। সে তেমন ছিল না যেমনটা আমি ভেবেছিলাম। আমি জানি, কিন্তু আমি নিশ্চিতভাবে জানতে পারতাম না। আমি শুধু এটুকু জানতাম যে যখন তুমি থাকতে না, তখন সে আমার সাথে খারাপ ব্যবহার করত। সেটি কিছু ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। আমার জন্য এটি যথেষ্ট ছিল, তোমার জন্য, যে এখন সব কিছু জানো। সেই সময়ে আমার জন্য নয়, যখন আমার কাছে কেবল তার পক্ষ আর আমার পক্ষ ছিল। অভিজিৎ সোফায় হেলান দিয়ে ছাদের দিকে তাকাতে লাগল। সবচেয়ে খারাপ কখন ছিল? সে জিজ্ঞাসা করল। এই 9 মাসে যা কিছু হয়েছে, তার মধ্যে সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটি ছিল? অনুরাধা দেবীর উত্তর দিতে দেরি হল। তোমার জন্মদিনের দিন। অভিজিৎ কপালে ভাঁজ করল। তার জন্মদিন মার্চে ছিল। সে সেটি সোনালির সাথে ঘরে কাটিয়েছিল, কিছু বন্ধুদের সাথে, যারা রাতে এসেছিল। সেটি একটি ভালো রাত ছিল, অথবা তার তাই মনে ছিল। সেই দিন কি হয়েছিল? আমি একটি কেক বানিয়েছিলাম, সেই একই কেক যা আমি তোমাকে ছোটবেলা থেকে বানিয়ে দিচ্ছি, চকলেট এবং নারকেলের। আমি সেটি বানানোর জন্য খুব সকালে উঠেছিলাম। আমি পুরো সকাল সেই কিচেনে কাটিয়েছি। একটি ছোট বিরতি। যখন সোনালি উঠল এবং সেটি দেখল, তখন সে আমাকে বলল যে সে আগেই বেকারি থেকে একটি কেক অর্ডার করে দিয়েছে। এই ধরনের ঘরে বানানো কেক গ্রামের বাড়িগুলোতে খুব ভালো লাগে, কিন্তু রাতের পার্টির জন্য তাদের কিছু সুন্দর দেখতে জিনিস দরকার ছিল। অভিজিৎ চোখ বন্ধ করে নিল। আপনি সেই কেকটির কি করেছিলেন? আমি সেটি ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন সবাই চলে গেল এবং তুমি শুয়ে পড়লে, তখন আমি সেটি বের করলাম এবং আবর্জনায় ফেলে দিলাম, কারণ সেটি কোথাও জায়গা পাচ্ছিল না, আর আমি চাইতাম না যে সোনালি সকালে সেটি দেখে আবার কিছু বলুক। মা, আমি তোমাকে বলিনি কারণ সেটি তোমার জন্মদিন ছিল, এবং আমি চাইতাম না যে তুমি সেই দিনটি ওই ছবির সাথে শেষ করো। অভিজিৎ এক মুহূর্তের জন্য কিছু বলল না। আমি সেই রাতে বেকারির কেকের 3 টুকরো খেয়েছিলাম, সে শেষে বলল, আর সেটি ভালোও ছিল না। অনুরাধা দেবী এমন কিছু হাসলেন যা ঠিক হাসি ছিল না, কিন্তু যাতে এক ধরনের হ্যাঁ মিশেছিল। অভিজিৎও তাই করল। এটি একটি অদ্ভুত মুহূর্ত ছিল, কোনো এমন জিনিসের উপর হাসা যা যন্ত্রণাদায়ক ছিল, যা কখনো কখনো যন্ত্রণাদায়ক জিনিসের বোঝার নিচে চাপা পড়ে না থাকার একমাত্র পথ হয়। সামনের বছর আমি তোমার জন্য চকলেটওয়ালা কেক বানাবো, উনি বললেন। সামনের বছর আপনি আমাকে চকলেটওয়ালা কেক বানাবেন, সে নিশ্চিত করল। তারা আবার চুপ হয়ে গেল, কিন্তু এটি আগের নিস্তব্ধতার চেয়ে আলাদা ছিল, আরও হালকা, আরও সৎ। আমার ছেলে, অনুরাধা দেবী ওনার দিকে ঘুরলেন। আমাকে তোমাকে কিছু জিজ্ঞাসা করতে হবে, যা খুশি। কাল থেকে আমার সাথে আলাদা ব্যবহার করো না, আমাকে তুলা দিয়ে পেঁচিয়ে রেখো না, না আমাকে ওই দোষী মুখ নিয়ে দেখো যা আমি দেখছি যে তুমি তৈরি করতে শুরু করেছ। উনি একটি আঙুল দিয়ে তার কপালের দিকে ইশারা করলেন। আমি জানি তুমি কি ভাবছ, যে তুমি ক্ষতিপূরণ করবে, যে তুমি বেশি নজর দেবে, যে তুমি সব কিছু 2 বার করে চেক করবে। আমার নজর দেওয়া উচিত নয়? হ্যাঁ, নজর দাও, কিন্তু ক্ষতিপূরণ নয়। তোমার ওপর আমার কোনো ঋণ নেই অভিজিৎ। কোনো ছেলেই তার মায়ের ঋণী হয় না শুধু এই কারণে যে তার মা এমন কিছু সহ্য করেছে যা তার সহ্য করা উচিত ছিল না। সেটি ছিল আমার সিদ্ধান্ত, এবং যদি আমার মনে হতো এটি সঠিক, তবে আমি সেটি আবার নিতাম। যা বদলেছে তা হলো এখন আমি জানি যে আমার তোমার ওপর আরও ভরসা করা উচিত ছিল, এবং আমার আপনার ওপর। তাই আমরা দুজন, সে আবার বলল। অনুরাধা দেবী তার গালে হাত রাখলেন। এটি সেই একই ভঙ্গি ছিল যা উনি তাকে ছোটবেলা থেকে করে আসছেন, যখন সে বাড়ি কোনো এমন সমস্যা নিয়ে আসত যা সে সমাধান করতে পারত না। ছোট খসখসে গরম হাত। তুমি একজন ভালো মানুষ অভিজিৎ, তুমি একজন সৎ মানুষ। বাণী হওয়ার আগেও তুমি ছিলে, আর যদি কোনোদিন তোমার কাছে টাকা না থাকে, তবুও তুমি থাকবে।
এটি কোনো নারী তৈরি করেনি, আর কোনো নারী এটি তোমার কাছ থেকে কেড়েও নিতে পারবে না। তুমি কি শুনছ? আমি শুনছি মা। ঠিক আছে। তিনি হাত সরিয়ে নিলেন। নিজের হাঁটুর সেই সাবধানী ও ধীর গতিতে উঠে দাঁড়ালেন। আমি শুতে যাচ্ছি। তুমি কি ঠিক থাকবে? আমি ঠিক থাকব। নিশ্চিত? নিশ্চিত। অনুরাধা দেবী নিজের ঘরের দিকে এগিয়ে গেলেন। দরজায় পৌঁছে তিনি থামলেন। অভিজিৎ, বলো তো, যে মেয়েটি আজ এসেছিল, নয়না? অভিজিৎ ওনার দিকে তাকাল। নয়নার সাথে কি হয়েছে? অনুরাধা দেবী তাকে এক মুহূর্তের জন্য দেখলেন, সেই দৃষ্টিতে যা তিনি তখন দিতেন যখন তিনি এমন কিছু জানতেন যা অন্যজন এখনও উপলব্ধি করতে পারেনি। এটি এমন একটি দৃষ্টি ছিল যা তিনি সময় এবং ৭২ বছরের অভিজ্ঞতায় মানুষকে দেখে অর্জন করেছিলেন। কিছুই না, তিনি বললেন, শুধু ও একজন ভালো মানুষ, এটা বোঝা যায়। এবং তিনি নিজের ঘরে চলে গেলেন ও দরজা বন্ধ করে দিলেন। অভিজিৎ ঘরে একা রয়ে গেল। সবুজ নোটবুকটি টেবিলের উপর তখনও পড়েছিল। বন্ধ টিভিটি তাকে ঘরের একটি অন্ধকার ও স্পষ্ট প্রতিচ্ছবি ফিরিয়ে দিচ্ছিল। বাইরে কলকাতা এখনও ঝলমল করছিল, উদাসীন ও বিশাল। অভিজিৎ নোটবুকটি তুলে নিল। সেটি এক মুহূর্তের জন্য ধরল। তারপর সেটি টেবিলের উপর সাবধানে আবার রেখে দিল, খোলা অবস্থায়। সে ওটি ড্রয়ারে রাখবে না, এখনই নয়। ওটিকে কিছু সময়ের জন্য দৃশ্যমান থাকার প্রয়োজন ছিল, একটি স্মারক হিসেবে। সোনালীর নয়, তার মায়ের। সেই ধরনের নিস্তব্ধতার, যা একটি ঘরে দানা বাঁধতে পারে যখন কেউ খেয়াল করে না। সে উঠল, ঘরের আলো নেভালো এবং নিজের ঘরে চলে গেল। বছরের সবচেয়ে দীর্ঘতম রাত কোনো শোরগোল এবং কোনো অনুষ্ঠান ছাড়াই শেষ হয়ে গেল, ঠিক যেমন প্রায় সবসময় সেই রাতগুলো শেষ হয়, যা সবকিছু বদলে দেয়, যা সে অজান্তেই তৈরি করেছিল। পরের ৩ দিন অভিজিৎ সোনালীর ব্যাপারে কথা বলেনি। এই জন্য নয় যে সে মানসিকভাবে তাকে এড়িয়ে যাচ্ছিল, বরং সে বিষয়টি নিয়ে ভাবছিল, তার শান্ত মুহূর্তগুলোতে, শাওয়ার নেওয়ার সময়, কাজে যাওয়ার পথে বা রাতে ঘুমানোর ১০ মিনিট আগে। আসলে অন্য কিছু বেশি জরুরি ছিল যা তার মনোযোগের কেন্দ্রে ছিল, এমন কিছু যা সে সপ্তাহ ধরে এড়িয়ে যাচ্ছিল, না জেনেই যে সে ওটি এড়াচ্ছে। তার মা। বৃহস্পতিবার সকালে অভিজিৎ তার দুপুরের মিটিং বাতিল করে দিল এবং দুপুর ২:৩০টায় অ্যাপার্টমেন্টে পৌঁছল। অনুরাধা দেবী কিচেনে ছিলেন যখন সে ভেতরে এলো। তিনি এমন কিছু বানাচ্ছিলেন যার গন্ধ অনেকটা মাছের মতো ছিল। তিনি অভিজিতের আসার শব্দ শুনে ফিরলেন। কিছু হয়েছে? আমি বাড়িতে দুপুরের খাবার খেতে চেয়েছিলাম। অনুরাধা দেবী তাকে ওনার সেই এক্স-রে করা নজরে দেখলেন। শুধু এইটুকুই? শুধু এইটুকুই মা। আমি কি কোনো কারণ ছাড়াই বাড়িতে খাওয়ার ইচ্ছা করতে পারি না? কিন্তু তুমি বাড়িতে খাওয়ার জন্য মিটিং বাতিল করো না। এখন থেকে করব। তিনি তাকে আরও ১ সেকেন্ড দেখলেন, তারপর ফিরলেন এবং কাজ চালিয়ে গেলেন। বসো, ২৫ মিনিটে তৈরি হয়ে যাবে। তারা প্রথমবার ডাইনিং টেবিলে একসাথে খাবার খেল, সোনালী ছাড়া। সেই মাথার উপর ঝুলে থাকা নীরব উত্তেজনা ছাড়া, যা অভিজিৎ এখন গত ৯ মাসের প্রতিটি দুপুরের খাবারের কথা মনে করে চিনতে পারছিল। যে টানাপোড়েনকে সে দুজন নারীর ব্যক্তিত্বের সংঘাত হিসেবে পড়েছিল, যা আসলে ছিল অন্য কিছু। অনুরাধা দেবী ছোট ছোট বিষয় নিয়ে কথা বললেন। শিলিগুড়ির এক প্রতিবেশী তাকে ফোন করে জানিয়েছে যে মোড়ের কাকার বেড়ালটি হারিয়ে গিয়েছিল এবং ৪ দিন পর বাজারে পাওয়া গিয়েছে। অমিত তাকে তার বাচ্চাদের ছবির সাথে একটি মেসেজ পাঠিয়েছে। টিভিতে পশ্চিমবঙ্গের এক মন্দিরের সংস্কার নিয়ে একটি অনুষ্ঠান দেখেছেন এবং সেটি ওনার খুব সুন্দর লেগেছে। অভিজিৎ শুনল, প্রশ্ন করল, উত্তর দিল। এমন কিছু করল যা সে মাসের পর মাস অজান্তেই করেনি, বর্তমানে উপস্থিত থাকা। খাওয়ার পর যখন অভিজিৎ বাসন ধুচ্ছিল, অনুরাধা দেবী বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু অভিজিৎ ওনাকে খুব দৃঢ়ভাবে আটকে দিয়েছিল। দুজনেই তাতে হেসে ফেলেছিলেন। তার ফোন বেজে উঠল। এটি নয়না ছিল। আমি কি কথা বলতে পারি? ও জিজ্ঞাসা করল। আমাকে ১ মিনিট দাও। সে নিজের হাত শুকিয়ে নিল, করিডোরে গেল। বলো। রাহুল সিং আমাকে সোনালী এবং বিজয় শর্মা সম্পর্কে তথ্য পাঠিয়েছে। অভিজিৎ করিডোরে দেয়ালে হেলান দিল। বলো। এটি অমিত যা জানত তার চেয়েও বেশি। বিজয় শর্মা শুধু একজন মহাজন নয়, তার ছোট ছোট ব্যবসার একটি নেটওয়ার্ক আছে যা সে আইটিতে অনিয়মিত চুক্তির টাকাকে বৈধ করার জন্য ব্যবহার করে। একটি বিরতি। অভিজিৎ, এর মধ্যে কিছু চুক্তি এমন কোম্পানিগুলোর সাথে আছে যা সরাসরি তোমার কোম্পানির সাথে প্রতিযোগিতা করে। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা ছেয়ে গেল। সোনালী শর্মার সাথে ঋণের বাইরেও সরাসরি যোগাযোগ ছিল, এটি রাহুল নিশ্চিতভাবে জানে না, কিন্তু সে কিছু একটা জানে। যে ব্যক্তি ৪ বছর আগে সোনালীকে শর্মার কথা বলেছিল, সে ছিল রাহুল সিংয়ের এক পার্টনার। অভিজিৎ কপালে ভাঁজ করল। সিং অ্যান্ড কোম্পানি আইটির রাহুল সিং, যে তোমার সরাসরি প্রতিযোগী?
অভিজিৎ এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। কলকাতায় আইটি সেক্টর খুব বড় নয়। অভিজিৎ ও রাহুল সিং বছরের পর বছর ধরে একই চুক্তি, একই টেন্ডার, একই ক্লায়েন্ট পাওয়ার জন্য লড়াই করছিল। এটি একটি কঠিন প্রতিযোগিতা ছিল, কিন্তু অভিজিতের মতে তা ছিল স্বচ্ছ। তারা কখনো সীমা অতিক্রম করেনি, অথবা অভিজিতের তাই মনে হতো। আর তুমি কি জানো, রাহুল সিংও সেই একই কনফারেন্সে গিয়েছিল যেখানে তুমি সোনালির সাথে প্রথম দেখা করেছিলে? রাহুল উপস্থিতদের তালিকা পরীক্ষা করেছে। সিং সেখানে ছিল এবং সোনালি অন্তত আগের দুটি ইভেন্টেও উপস্থিত ছিল যেখানে সিং উপস্থিত ছিল। তুমি কি আমাকে বলছো যে সোনালি সেই কনফারেন্সে দুর্ঘটনাবশত আসেনি? আমি নিশ্চিতভাবে কিছু বলছি না। আমি শুধু সেটাই বলছি যা রাহুল খুঁজে পেয়েছে। তুমি নিজের সিদ্ধান্ত নাও। অভিজিৎ তার সামনের দেয়ালের দিকে তাকালো। কিচেনে করিডোরের ওপার থেকে তার মায়ের বাসন রাখার আওয়াজ পাওয়া যাচ্ছিল, ওনার সেই শান্ত ও স্থির গতিতে। কিছু কি প্রমাণ করার মতো প্রমাণ আছে যা সোনালীকে সিংয়ের সাথে সরাসরি যুক্ত করে? ইভেন্টগুলোতে দেখা হওয়ার বাইরেও একটি লেনদেন আছে। 17 মাস আগে সিংয়ের এক পার্টনারের কনসালটেন্সি কোম্পানির অ্যাকাউন্ট থেকে একটি অ্যাকাউন্টে টাকা গিয়েছে যা রাহুল পুরোপুরি ট্র্যাক করতে পারেনি, কিন্তু যার রাস্তা সেই একই ব্যাংক দিয়ে গিয়েছে যেখানে সোনালীর ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে। এটি কিছু প্রমাণ করার জন্য যথেষ্ট নয়, না, কিন্তু এটি বোঝার জন্য যথেষ্ট যে তোমার সাথে যা হয়েছে তা সম্ভবত শুধু ঋণ থাকা এক মহিলার রাস্তা খোঁজা ছিল না। সম্ভবত এটি আরও অনেক বেশি সুসংগঠিত ছিল। অভিজিতের উত্তর দিতে দেরি হল। সোনালির আমার প্রজেক্টের তথ্য পর্যন্ত কতখানি অ্যাক্সেস ছিল? ওপাশ থেকে নীরবতা, এমন নীরবতা যা এমন কিছুর আগে আসে যা অন্য ব্যক্তি বলতে চায় না। নয়না বলল, 9 মাস ধরে তোমার ইমেলে সোনালির অ্যাক্সেস ছিল। তুমি নিজেই তাকে পাসওয়ার্ড দিয়েছিলে যাতে সে তোমার কর্মসূচির সমন্বয় করতে পারে যখন আমি বাইরে থাকতাম। আর তোমার ইমেলে প্রস্তাব, পরিকল্পনা, টেন্ডার, খরচ সবকিছু আছে। অভিজিৎ কথাটির গভীর প্রভাব অনুভব করল। সে শুধু একজন নারী ছিল না যে তাকে নিজের ঋণ শোধ করার জন্য ব্যবহার করেছিল। সে এমন এক নারী ছিল যার 9 মাস ধরে তার কোম্পানির কেন্দ্রবিন্দু পর্যন্ত অ্যাক্সেস ছিল, যে এমন তথ্য বের করেছে, শেয়ার করেছে যা জয়েন্ট অ্যাকাউন্টের 4,50,000-এর চেয়ে অনেক বেশি মূল্যবান ছিল। আমি কি গত 9 মাসে কোনো বড় চুক্তি হারিয়েছি? সে জিজ্ঞাসা করল। 3টি। নয়নার কণ্ঠস্বর ছিল সাবধানী। 2টি বড় ক্লায়েন্ট প্রজেক্ট এবং শিলিগুড়ির একটি বড় ব্যক্তিগত চুক্তি। 3টেই সিং অ্যান্ড কোম্পানি জিতেছে। তারপরে যে নিস্তব্ধতা নামল তা পুরো কথোপকথনের সবচেয়ে দীর্ঘ ছিল। অভিজিৎ 3টি চুক্তির কথা ভাবল। সে ওগুলো খুব সামান্য ব্যবধানে হারিয়েছিল। সে ক্ষতির কারণ হিসাবে ধরে নিয়েছিল যে সিং তার প্রস্তাবে উন্নতি করেছে, বাজার বেশি প্রতিযোগিতামূলক ছিল, বা সে হয়তো বেশি মার্জিন রেখে বিট করেছিল। যৌক্তিক কারণ, ব্যাখ্যা, যা সেই সময় সঠিক মনে হয়েছিল। ওই 3টি চুক্তি একসাথে কত অঙ্কের? নয়না বিরতি নিল। প্রায় 20 কোটি টাকা। অভিজিৎ চোখ বন্ধ করে নিল। তোমার কাছে কি এসবের নথি আছে? আমি সেগুলো গুছিয়ে নিচ্ছি। রাহুল আমাকে সাহায্য করছে। যদি তুমি এটি আইনজীবীর কাছে নিয়ে যেতে চাও তবে ওনার আরও তথ্যের প্রয়োজন হবে, কিন্তু এটি একটি মজবুত শুরুর বিন্দু। করো। তার কণ্ঠস্বর ছিল পুরোপুরি শান্ত, সেই ধরনের শান্তি যা আবেগের অনুপস্থিতি নয় বরং সিদ্ধান্তের উপস্থিতি। সবকিছু নথিবদ্ধ করো। আর নয়না একটু থামল। ধন্যবাদ। আবার বলছি, আমি এই জন্যেই আছি, ও বলল এবং ফোন কেটে দিল। অভিজিৎ ফোন হাতে নিয়ে করিডোরে দাঁড়িয়ে থাকল। সে রাহুল সিংয়ের কথা ভাবল, সে সোনালির কথা ভাবল, সে 17 মাসের সেই প্রতিযোগিতার কথা ভাবল যাতে সম্ভবত তারা কখনো সমানে সমানে ছিল না। তারপর সে তাদের কথা ভাবা বন্ধ করল। ফোন রেখে কিচেনে ফিরে গেল। অনুরাধা দেবী কাউন্টারে 1 কাপ চা নিয়ে বসেছিলেন, জানালা দিয়ে দুপুরের আকাশের দিকে তাকিয়েছিলেন। তিনি অভিজিতের আসার শব্দ শুনে ফিরলেন। কাজ? তিনি জিজ্ঞাসা করলেন। কাজ, সে নিশ্চিত করল। গুরুতর, তবে সামলানোর মতো। অনুরাধা দেবী মাথা নাড়লেন। তিনি আর কিছু জিজ্ঞাসা করলেন না। অভিজিৎ ওনার সামনে কাউন্টারে বসল। সে সকালের বেজে যাওয়া কফি খেল, যদিও সেটি ঠান্ডা ছিল। সে ওটি ধীরে ধীরে খেল। মা, আমি চাই আপনি কিছু জানুন। বলো। আমি এই কদিনে যা কিছু খুঁজে পেয়েছি তা শুধু সোনালীকে নিয়ে নয়, এটি তার চেয়েও বড়, এবং এতে আইনি কাজ ও সময়ের প্রয়োজন হবে। সে ওনার দিকে তাকালো। কিন্তু আমি চাই আপনি জানুন যে আমি ঠিক আছি, আমি এটি সমাধান করে ফেলব, এবং এর কোনো কিছুই আপনাকে প্রভাবিত করবে না। আমার ছেলে, আমি ওইসব নিয়ে চিন্তিত নই। আমি জানি, কিন্তু তবুও আমি আপনাকে বলছি। অনুরাধা দেবী তাকে ওনার সেই চিরচেনা দৃষ্টিতে দেখলেন, যা তার শৈশব থেকে ছিল, এবং যখন কোনো সমস্যা পাহাড়ের মতো বড় মনে হতো তখন তিনি খুব অল্প কথায় তাকে তার বাস্তব আকার পর্যন্ত কমিয়ে দিতেন। অভিজিৎ, তুমি কি জানো তুমি কি তৈরি করেছ? আপনার কি মানে?
তোমার কোম্পানি, তোমার প্রজেক্টস, এই সব কিছু যা তোমার আছে। তিনি স্পষ্টভাবে বাইরের দিকে ইশারা করলেন, শহরের দিকে। তুমি কি জানো তুমি এটি কিভাবে তৈরি করেছ? কাজ করে, কঠোর পরিশ্রম করে। একটি পার্থক্য আছে। তিনি এক চুমুক চা খেলেন। তারা ধোঁকা দিয়ে এটি চুরি করেছে, কারণ তারা এটি সরাসরি তোমার থেকে কেড়ে নিতে পারত না। এটি তাদের সম্পর্কে বলার চেয়ে তোমার সম্পর্কে বেশি কিছু বলে। অভিজিৎ ওনার দিকে তাকালো। আপনিই একমাত্র ব্যক্তি যিনি আমাকে এমন কথা বলতে পারেন এবং একে অনুপ্রেরণামূলক বাক্যের বদলে সান্ত্বনার মতো মনে করাতে পারেন। এটি কারণ আমি তোমার মা, এবং আমি জানি যে এটি সত্যি। অভিজিৎ হাসল। 3 দিনে প্রথমবার একটি সত্যিকারের হাসি। অনুরাধা দেবী নিজের চিবুক দিয়ে কাপের দিকে ইশারা করলেন। ওই কফিটা ঠান্ডা এবং খারাপ। আমাকে তোমার জন্য ঠিকঠাক 1 কাপ বানাতে দাও। মা, আপনার প্রয়োজন নেই। আমি এটি এই জন্য করি না যে আমাকে করতে হবে। আমি এটি করি কারণ আমি চাই। তিনি উঠলেন এবং কফি মেকারের দিকে গেলেন। কোনো একটি জিনিস স্বেচ্ছায় করা আর বাধ্যবাধকতার কারণে করা, এর মধ্যে একটি বড় পার্থক্য আছে। অভিজিৎ, এটি শেখো। অভিজিৎ ওনাকে কাউন্টার থেকে দেখছিল যখন তিনি ওনার সেই শান্ত ও সুরক্ষিত ভঙ্গিতে কফি মেকার চালু করছিলেন। সে ভাবল, গত 3 দিনে সে যা কিছু হারিয়েছিল এবং যা কিছু তার থেকে কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরে পেতে তার যা কিছু মূল্য দিতে হবে, তার কোনো কিছুই ওই জিনিসের সাথে তুলনাযোগ্য নয় যা সে অজান্তেই হারাতে বসেছিল। এই রুমটি, এই কফি বানানো নারীটি, এই নিস্তব্ধতা যা পূর্ণ হওয়ার জন্য অন্য কিছুর প্রয়োজন ছিল না, এটিই ছিল সেই জিনিস যা সে অজান্তেই তৈরি করেছিল এবং কেউ তা কেড়ে নিতে পারেনি। আইনজীবীর নাম ছিল অ্যাডভোকেট সুমন চ্যাটার্জি। সে কলকাতায় 18 বছর ধরে কমার্শিয়াল আইন এবং কর্পোরেট মামলায় বিশেষজ্ঞ ছিল। অভিজিৎ তাকে 8 বছর ধরে চিনত। তারা 2টি জটিল চুক্তিতে একসাথে কাজ করেছিল। সে এমন এক মানুষ ছিল যে কখনো এমন প্রতিশ্রুতি দিত না যা সে পূরণ করতে পারবে না, এবং কখনো কোনো বিরোধীকে ছোট করে দেখত না। অভিজিৎ যখন তাকে সবকিছু বুঝিয়ে শেষ করল, জয়েন্ট অ্যাকাউন্ট, ট্রান্সফার, ইমেলে অ্যাক্সেস, হারিয়ে যাওয়া চুক্তি, সোনালি ও রাহুল সিংয়ের সম্পর্ক, টাকা লেনদেনের পথ যা রাহুল ট্র্যাক করেছিল, সুমন প্রায় 1 মিনিট চুপ থাকল। নথিপত্র কতটা মজবুত? সে শেষে জিজ্ঞাসা করল। নয়না সবকিছু গুছিয়ে নিয়েছে। ব্যাংক স্টেটমেন্ট, ইমেল ইতিহাস, অ্যাক্সেসের রেকর্ড, হারিয়ে যাওয়া টেন্ডারের বিশ্লেষণ। রাহুল সিং তার তদন্তের ব্যাপারে সাক্ষী হিসেবে বয়ান দিতে পারে। টাকা লেনদেনের পথ আংশিক, পুরোপুরি নয়। সুমন ধীরে ধীরে মাথা নাড়ল। তোমার কাছে যা কিছু আছে তা দিয়ে তুমি সোনালির বিরুদ্ধে ক্ষতিপূরণ এবং মানহানির জন্য একটি দেওয়ানি মামলা করতে পারো। অ্যাকাউন্টে অননুমোদিত অ্যাক্সেস স্পষ্ট। গোপনীয় তথ্যের অপব্যবহার সরাসরি প্রমাণ করা বেশি কঠিন, তবে পারিপার্শ্বিক তথ্য খুব মজবুত। সে বিরতি নিল। সিংয়ের বিষয়টি বেশি সংবেদনশীল। পুরো লেনদেন ছাড়া এটি অনুমান মাত্র। যদি তুমি আমাকে অনুমতি দাও, তবে আমি নিজের পক্ষ থেকে তদন্ত করতে পারি। অনুমতি? তুমি কি কোনো ফৌজদারি মামলা করতে চাও? অভিজিৎ ভাবল, এখনই নয়। আগে আমি সোনালির সাথে কথা বলতে চাই। সুমন এক ভুরু তুলল। কিসের জন্য? ওকে সঠিক কাজ করার একটি সুযোগ দেওয়ার জন্য। তার আগে যে আমি চূড়ান্ত কিছু করি। অভিজিৎ, আইনিভাবে ওটা ঠিক নয়। আমি এই সময় আইনি পরামর্শ চাইছি না। আমি তোমাকে বলছি যে আমি কি করতে চলেছি। সুমন তাকে এতখানি চিনত যে সে জানত তর্ক করে কোনো লাভ নেই। ঠিক আছে, সুমন বলল। ওর সাথে কথা বলো, কিন্তু একা নয়। আমাকে অথবা নয়নাকে সাক্ষী হিসেবে সাথে নিয়ে যাও। একা কোনো কথাবার্তা হবে না, যাও পরে নিজের মতো করে সাজাতে পারে। ঠিক আছে। সে দুপুর 12:30 সুমনের অফিস থেকে বের হল। গাড়ি থেকে সোনালিকে ফোন করল। ও দ্বিতীয় বেল বাজার পর ফোন ধরল। অভিজিৎ, আমাকে তোমার সাথে দেখা করতে হবে। আজই যদি তুমি দেখা করতে পারো। একটি বিরতি। কিসের জন্য? সামনে কি হতে চলেছে সেই ব্যাপারে কথা বলার জন্য। আমি যেখানে তুমি আছো সেখানে আসতে পারি, অথবা তুমি কোনো নিরপেক্ষ জায়গায় আসতে পারো। আরও একটি দীর্ঘ বিরতি। সল্টলেকে একটি ক্যাফে আছে, দ্য ব্রু হাউস। তুমি কি চেনো? 4টে। ও ফোন কেটে দিল। সে নয়নাকে ফোন করল। তুমি কি আজ 4টেয় কোনো কাজে আমার সাথে থাকতে পারো? কোথায়? সল্টলেকের দ্য ব্রু হাউস ক্যাফে। আমি সোনালির সাথে কথা বলতে চলেছি। সংক্ষিপ্ত নীরবতা। আমি সেখানেই থাকব। ক্যাফেটি ছিল ছোট ও শান্ত। কাঠের টেবিল এবং রাস্তার জানলা দিয়ে প্রাকৃতিক আলো আসছিল। সোনালি আগে থেকেই সেখানে ছিল যখন তারা পৌঁছাল। একা একটি কোণের টেবিলে বসেছিল। তার সামনে একটি চা ছিল যা সে স্পর্শ করেনি। নয়না পাশের টেবিলে বসল। এত কাছে যে শুনতে পায়, আবার এত দূরে যে মাঝখানে না থাকে। অভিজিৎ টেবিলের উপর নিজের হাত রাখল। সোনালি, আমার সব জানা হয়ে গিয়েছিল। আমার ইমেল পর্যন্ত তোমার অ্যাক্সেস, টেন্ডার,
রাহুল সিং, টাকা লেনদেন, সবই। সোনালির চেহারার রং খুব একটা বদলালো না, কিন্তু তার চোখে কিছু একটা নড়ে উঠল। সে বলল, আমি জানি না তুমি কোন লেনদেনের কথা বলছ। অভিজিৎ, যদি তুমি ইঙ্গিত দাও যে তোমার কোম্পানির চুক্তির সাথে আমার কোনো যোগসূত্র আছে। আমি ইঙ্গিত দিচ্ছি না, আমি তোমাকে বলছি। অভিজিতের কণ্ঠস্বর ছিল একদম সমতল। কোনো রাগ নেই, কোনো নাটকীয় অভিযোগ নেই, শুধু তথ্য। বিগত 9 মাসে আমি 20 কোটি টাকার চুক্তি হারিয়েছি, যখন আমার ইমেলে তোমার অ্যাক্সেস ছিল। প্রস্তাব, পরিকল্পনা, খরচ সবকিছুই। সোনালি টেবিলের দিকে তাকালো। তুমি এটা প্রমাণ করতে পারবে না। এখনই হয়তো নয়, কিন্তু সুমান চ্যাটার্জি এটার তদন্ত করতে পারে, এবং সেটা করবেও। উকিলের নাম শুনে সোনালির হাবভাবে কিছু একটা পরিবর্তন এলো। অভিজিৎ তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি চাও? সোনালি শেষমেশ প্রশ্ন করল, আমি চাই তুমি আমাকে বলো, আসলে কি হয়েছিল। সাজানো কোনো কথা নয়, যা আমি প্রমাণ করতে পারবো বলে তুমি মনে করছো তাও নয়। সত্যি কি হয়েছিল? কিসের জন্য? আমাকে ক্ষমা করার জন্য? না, জানার জন্য। সোনালি তাকে দীর্ঘক্ষণ ধরে দেখল। বাইরে সল্টলেকের রাস্তায় বৃহস্পতিবার দুপুরের সাধারণ শোরগোল ছিল। সোনালির নিচু কিন্তু নিয়ন্ত্রিত গলায় অবশেষে বলল, রাহুল আমার সাথে 2 বছর আগে যোগাযোগ করেছিল। তখন আমার ওপর শর্মার ঋণের বোঝা ছিল, এবং আমি কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। সে আমাকে বলেছিল যে সে এমন একজনকে চেনে যে আমার সমস্যা সমাধানে সাহায্য করতে পারে যদি আমি বিনিময়ে তার একটি উপকার করি। সে একটু থামল। সেই উপকারটি ছিল তোমার কোম্পানি সম্পর্কে তথ্য সংগ্রহ করা, প্রস্তাব, খরচ, কাজের ধরন, যা কিছু আমি পাই। আর তুমি তা মেনে নিয়েছিলে। আমার টাকার প্রয়োজন ছিল। সিং তোমাকে কত দিয়েছিল? 3 কিস্তিতে 50 লাখ টাকা। সে চোখ নিচু করে নিল। ওটা পুরো ঋণ শোধ করার জন্য যথেষ্ট ছিল না। সেই জন্যই আমি জয়েন্ট অ্যাকাউন্ট থেকে টাকা সরানো চালিয়ে গিয়েছিলাম। অভিজিৎ চুপচাপ কথাগুলো শুনল। কোনো এক সময় কি তুমি এখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে? সোনালি উত্তর দিতে দেরি করল। হ্যাঁ, সে কোনো নাটক না করেই বলল। যখন আমরা প্রায় 7 মাস ধরে একসাথে ছিলাম, তখন থেকে আমি এটা ভাবা শুরু করেছিলাম। একবার আমি তোমাকে সব সত্যি বলে দেওয়ার কথাও ভেবেছিলাম, কিন্তু আমি ততক্ষণে সিংয়ের থেকে টাকা নিয়ে ফেলেছিলাম। কাজ শুরু হয়ে গিয়েছিল। সবকিছু ধসে না গিয়ে তোমাকে ওটা বলার কোনো পথ আমার জানা ছিল না। সব কিছু তো এমনিতেই ধসে গেল। তফাৎ এই যে তুমি যদি আগে বলতে, তবে হয়তো আমাদের মধ্যে একটা আলোচনার সুযোগ থাকত। এখন আর কোনো পথ নেই। সোনালি ধীরে ধীরে মাথা নাড়ল। আমি জানি। সে পুনরাবৃত্তি করল। অভিজিৎ চেয়ারে হেলান দিয়ে বসল। সিং সম্পর্কে তুমি যা জানো তা আমাকে বলতে হবে। এখনই আদালতে নয়, আমার উকিলের সামনে দস্তাবেজ হিসাবে সই করতে হবে। আমি যদি তা করি তবে সিং আমাকে... সুমন তোমাকে একজন সহযোগিতামূলক সাক্ষী হিসাবে সুরক্ষা দেওয়ার আবেদন করতে পারে। এটা এখনও বিচার বিভাগীয় প্রক্রিয়া নয়। এটি একটি ব্যক্তিগত বয়ান যা সুমন সুরক্ষিত রাখবে। যদি আইনি প্রক্রিয়া এগোয়, তবে আমরা শর্ত নিয়ে কথা বলবো। সোনালি তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি আমাকে এই সুযোগ কেন দিচ্ছ? কারণ আমি এটাকে ব্যয়বহুল উপায়ের চেয়ে সুশৃঙ্খলভাবে সমাধান করতে পছন্দ করি। আর সিং যদি আমার সাথে এমনটা করে থাকে, তবে সে অন্যদের সাথেও নিশ্চয়ই করেছে। আমি এটাকে ছেড়ে দিতে পারি না। আর আমার কি হবে? অভিজিৎ সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, জয়েন্ট অ্যাকাউন্টের টাকা তুমি আমাকে সেই সময়ের মধ্যে ফেরত দেবে যা সুমন কিক করে দেবে। ইমেল অ্যাক্সেসের ফলে যে ক্ষতি হয়েছে তা আমরা মূল্যায়ন করব। যদি তুমি সিংয়ের মামলায় সাহায্য করো, তবে সেটা তোমার পক্ষেই যাবে। আর যদি না করো, তবে আইনি প্রক্রিয়া নিজের মতো চলবে। পরপর কথা বলবার পর সোনালি দীর্ঘক্ষণ চুপ করে থাকল। আমি কি কাল পর্যন্ত এটা ভেবে দেখতে পারি? কাল দুপুর 12টা পর্যন্ত। অভিজিৎ উঠে দাঁড়াল। সে সোনালিকে আরও একবার দেখল। সেই দৃষ্টিতে কোনো রাগ বা দয়া ছিল না। ওটা ছিল এমন একজনের দৃষ্টি যে সবকিছু মেনে নিয়ে সামনের জন্য প্রস্তুত। অভিজিৎ, সোনালির ডাক তাকে থামাল। সে ফিরল। তোমার মায়ের সম্পর্কে অ্যাপার্টমেন্টে আমি যা বলেছিলাম যে ওটা ব্যক্তিগত ছিল না। সে একটু বিরতি নিল। আমি ওটা এভাবেই বলতে জানি, কিন্তু আমি জানি ওটা যথেষ্ট নয়। আমার খুব অনুতাপ হচ্ছে। আমার কি হবে তা নিয়ে নয়, বরং এই জন্য যে তোমার মা এসবের প্রাপ্য ছিলেন না। অভিজিৎ তাকে এক মুহূর্ত দেখল। সে বলল, ওনাকে গিয়ে বলো, আমাকে নয়। এরপর সে ক্যাফে থেকে বেরিয়ে গেল। নয়না তার অপেক্ষা করছিল। তারা কথা না বলে কিছুক্ষণ হাঁটল। নয়না জিজ্ঞাসা করল, তুমি কেমন আছো? ঠিক আছি। সে দুপুরের বাতাসে নিঃশ্বাস নিল। কালকের চেয়ে ভালো। তোমার কি মনে হয়, সে সাহায্য করবে? আমার মনে হয় হ্যাঁ। এই জন্য নয় যে ওটা সঠিক কাজ, বরং এই জন্য যে এটা ওর জন্য সুবিধাজনক। তারা গাড়ির কাছে পৌঁছল। অভিজিৎ তার জন্য গাড়ির দরজা খুলে দিল। এই অভ্যেসটি সে সবসময় অজান্তেই করত।
আজ নয়না তা বিশেষভাবে খেয়াল করল। অভিজিৎ, ধন্যবাদ। শুধু আজকের জন্য নয়, এই পুরো সপ্তাহের জন্য। আমি যখনই ফোন করেছি তুমি সব কিছু গুছিয়ে নিয়ে আসার জন্য প্রস্তুত ছিলে। নয়না তাকে দেখল। সে শুধু বলল, আমি জানি তুমিও আমার জন্য এটাই করতে। অভিজিৎ মাথা নেড়ে গাড়ি স্টার্ট দিল। পরের দিন সকাল 11টায় সোনালি ফোন করে জানাল যে সে রাজি। সুমন সেই সপ্তাহেই শুক্রবার বয়ানের ব্যবস্থা করল। সোনালি তার উকিল নিয়ে এলো এবং দস্তাবেজে সই করল। বয়ান 2 ঘণ্টা ধরে চলল। শেষে সুমন অভিজিৎকে ফোন করে জানাল, সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো যথেষ্ট তথ্য আমাদের কাছে আছে। সময় লাগবে হয়তো 6 মাস বা 1 বছর, কিন্তু আমাদের হাতে সব আছে। যখন তুমি প্রস্তুত হবে ব্যবস্থা নিও, আমার উপস্থিত থাকার দরকার নেই। অভিজিৎ ফোন রেখে দিল। 3 সপ্তাহ পর অভিজিৎ শিলিগুড়ির বাড়িতে গেল। অনুরাধা দেবী 10 দিন আগেই নিজের বাড়িতে ফিরে গিয়েছিলেন। অভিজিৎ উনাকে যেতে বলেনি, আবার উনিও বাধ্য হয়ে যাননি। তারা দুজনেই আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে মা এবং ছেলের প্রত্যেকেরই নিজস্ব জায়গার প্রয়োজন ছিল। এতে তাদের ভালোবাসা বিন্দুমাত্র কমেনি, বরং 2 মানুষ আলাদা ঘরে থেকেও একে অপরকে ভালোবাসতে পারে, এটাই ছিল তাদের সম্পর্কের গভীরতা। শিলিগুড়ির বাড়িটি আগের মতোই ছিল। দরজার সামনে রাখা টবগুলোতে অনুরাধা দেবী রোজ জল দিতেন। অভিজিৎ দরজার সামনে পৌঁছনোর আগেই উনি তাকে দেখে ফেলেছিলেন। অভিজিৎ হাসল। তারা ভেতরে গেল। ঘরটি খুব ছোট এবং গোছানো ছিল। সেই পুরনো আসবাব আর দেওয়ালে টাঙানো ছবি, অভিজিৎ আর অমিতের ছোটবেলার ছবি, তাদের বাবার একটি হাসি মুখের ছবি। অনুরাধা দেবী কফি আর বিস্কুট নিয়ে এলেন, যা তিনি সকালেই বানিয়েছিলেন। কাজ কেমন চলছে? উনি জিজ্ঞাসা করলেন। এগোচ্ছে। সুমন বলছে সিংয়ের মামলায় সময় লাগবে, তবে আমাদের জয় নিশ্চিত। গত সপ্তাহে আমরা দার্জিলিং প্রজেক্টের টেন্ডার জিতেছি মা। অনুরাধা দেবী শান্তভাবে মাথা নাড়লেন। অভিজিৎ কফি হাতে নিয়ে বলল, মা, আমাকে আপনার কাছে ক্ষমা চাইতে হবে। অভিজিৎ, এ নিয়ে আমাদের আগেই কথা হয়েছে। আমাকে বলতে দিন মা, যখন আপনি আমার সাথে ছিলেন আমি আপনার সঠিক যত্ন নেইনি। আমি সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু আপনার কষ্ট দেখতে পাইনি। 9 মাস ধরে আপনি একা সব কিছু সহ্য করেছেন, কারণ আমি যথেষ্ট প্রশ্ন করিনি। আমি ওটা পাল্টাতে পারব না, কিন্তু আপনার কাছে ক্ষমা চাইতে পারি। কথা দিচ্ছি, এমন আর হবে না। অনুরাধা দেবী তাকে দেখলেন। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। মারা এমনই হয়। তার মানে এই নয় যে আমাকে ক্ষমা চাইতে হবে না। না, কিন্তু ক্ষমা চেয়ে তুমি নিজে শান্তি পাবে। আমি অনেক আগেই ক্ষমা করেছি। তিনি মুচকি হেসে বললেন, এখনই অপরাধী মুখ করা বন্ধ করো আর বিস্কুট খাও। অভিজিৎ হেসে ফেলল। সে 1 ঘণ্টা ধরে ওনার সাথে নানা কথা বলল। অমিত কবে আসবে, প্রতিবেশীর বেড়াল খুঁজে পাওয়া গেছে কিনা, ইত্যাদি। অভিজিৎ যখন বিদায় নিতে গেল, অনুরাধা দেবী তাকে গাড়ির কাছে ছাড়তে এলেন। অভিজিৎ জিজ্ঞাসা করল, মা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? সেই শেষ রাতে ঘরে যাওয়ার সময় আপনি নয়নার কথা কেন বলেছিলেন? বলেছিলেন যে ও খুব ভালো মানুষ। অনুরাধা দেবী একটু হাসলেন। কারণ ওটা সত্যি, এটা আমি জানি। কিন্তু আপনি ওটা ঠিক সেই মুহূর্তেই কেন বললেন? আমি ভাবছিলাম কেন? অনুরাধা দেবী তাকে দেখলেন, তারপর সেই হালকা হাসিটি দিলেন, যা তিনি এমন সব কথার জন্যে জমিয়ে রাখতেন যা বুঝিয়ে বলার দরকার নেই। অভিজিৎ, একজন মা সব কিছুই খেয়াল করেন। এরপর তিনি ঘরে ফিরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। পরের শুক্রবার অভিজিৎ সকাল 8টায় অফিসে পৌঁছাল। নয়না বরাবরের মতোই সেখানে ছিল। কফি তৈরি ছিল এবং দিনের কাজ গোছানো ছিল। অভিজিৎ অফিসের দরজায় দাঁড়িয়ে রইল। নয়না স্ক্রিন থেকে চোখ তুলে তাকাল। কি হয়েছে? কিছু না। অভিজিৎ ভেতরে এসে নিজের কোর্ট চেয়ারে রাখল। প্রথম মিটিংয়ের আগে 15 মিনিট সময় আছে। তুমি কি কফিটা এখানেই খাবে নাকি আমরা নিচে ক্যাফেতে যাব? নয়না অবাক হয়ে তার দিকে তাকাল। 4 বছর একসাথে কাজ করার মধ্যে অভিজিৎ কখনো তাকে নিচে ক্যাফেতে যাওয়ার প্রস্তাব দেয়নি। নয়না ল্যাপটপ বন্ধ করে বলল, 5 মিনিটে আসছি। পরের 15 মিনিট তারা ক্যাফেতে বসে কফি খেল এবং গল্প করল। কাজের কথা নয়, মামলার কথা নয়, শুধু সাধারণ কিছু গল্প। 2 মানুষ অবশেষে একই সময় একই জায়গায় থাকার সিদ্ধান্ত নিয়েছিল। যখন তারা আবার অফিসে ফিরল, নয়না ল্যাপটপ খুলল আর অভিজিৎ কাজ দেখা শুরু করল। সবকিছু আগের মতোই চলছিল। তফাৎ শুধু এই যে এখন দুজনেই জানত তাদের মাঝখানে যা আছে তার একটি নাম আছে এবং সেই নামটিতে তাদের আর ভয় ছিল না। সেই রবিবার অভিজিৎ নয়নাকে নিয়ে শিলিগুড়িতে গেল। অনুরাধা দেবী তাদের জন্য অপেক্ষা করছিলেন।
অভিজিৎ উনাকে বলেনি যে সে কাউকে নিয়ে আসছে, কিন্তু মা তার ছেলের গলার আওয়াজ শুনেই বুঝতে পেরেছিলেন যে সে একা আসবে না। দরজায় তাদের দুজনকে একসাথে দেখে তিনি অবাক হতেন না। তিনি আগে থেকেই কফি আর চকোলেট কেক বানিয়ে রেখেছিলেন। নয়না কেকটি দেখে অভিজিতের দিকে তাকালো। সে বুঝতে পারছিল না অভিজিৎ তাকে ওভাবে কেন দেখছে, কিন্তু অনুরাধা দেবী বুঝেছিলেন। তারা তিনজন সেই ছোট ঘরে বসে কেক খেল। জানলা দিয়ে বিকেলের আলো আসছিল, আর বাইরে শিলিগুড়ির শান্ত শোরগোল শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল এই মুহূর্তটি বহু সময় ধরে আসার অপেক্ষা করছিল, এবং কোনো না কোনোভাবে এটি সবসময় সেখানেই ছিল।